আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু কেউ জানালে ভালো হয়। আমি তাহলে স্ক্রিন শেয়ারটা চালু করেছি। কেউ একজন জানিয়ে দিন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। পাশাপাশি জি হচ্ছে আমি দেখা আমার যাচ্ছে। জি দেখা যাচ্ছে আপনি আমার রেকর্ডিংটাও চালু করে ক্যামেরাটা দিয়েছি। বন্ধ করে দিন। ওকে, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। এটা হচ্ছে আমাদের আইসিটি এর অধ্যায় 5। অধ্যায়ের নামটা হচ্ছে সি প্রোগ্রামিং। আর আমরা আজকে মূলত সি প্রোগ্রামিং এর প্র্যাকটিক্যাল পার্টের আগে যে অংশগুলো আছে, বলতে গেলে থিওরিটিক্যাল পার্ট গুলো, বিশেষ করে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কি, এটা দিয়ে আমরা কি করতে পারি, এবং হচ্ছে মূলত পরিচিতি পর্বটা আজকে আমরা করব। আগামী 2 দিন আমরা নানা রকম প্রবলেম সলভ করবো এবং পাশাপাশি আমরা বোর্ডের কিছু কোয়েশ্চেনও দেখবো। তো আমি আশা করছি যারা চলে এসেছে তারা চলে এসেছে। পাশাপাশি যেহেতু ক্লাসের রেকর্ডিং থেকে যা বাকিরা হচ্ছে রেকর্ডিং দেখে নিতে পারবে। তো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। জি জি ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম স্যার, আমরা একটা কথা। জি বলুন। স্যার, এর আগে কি 4 অধ্যায় এগুলো কি হয়ে গেছে স্যার? আচ্ছা, স্যার সেক্ষেত্রে তানভীর, তোমরা আমরা আপডেট গুলো হচ্ছে গ্রুপে গ্রুপে পেয়ে যাবে। আমি বাকি আপডেট গুলো হচ্ছে তোমাদের গ্রুপে দেওয়া হবে। আশা করি হচ্ছে তোমরা দ্রুতই সেটা জানতে পারবে। ঠিক আছে, আমরা আজকের অধ্যায় 5 শুরু করতে যাচ্ছি। আশা করি যারা যারা আজকের ক্লাসে আছো তারা ক্লাসগুলো বুঝতে পারবে, কারণ আগের কোনো জিনিসের সাথে আমরা আজকে লিঙ্কটাতে যাব না। আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা সবাই জানি যে আমরা আমাদের কম্পিউটার দিয়ে নানা রকম কাজ করতে পারি, ঠিক আছে। তো আমরা যদি দেখি আমাদের কম্পিউটারে একটা ফোল্ডারের উপর ক্লিক করলে সেই ফোল্ডারটা ওপেন হয়ে যায়, বা রাইট ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসে। তো এই প্রত্যেকটা জিনিস তুমি যদি একটু খেয়াল করো যে কোনো একটা কাজ করার পরে আমরা কোনো একটা ফিডব্যাক পাচ্ছি, অথবা ধরো তুমি একটা কমান্ড করছো, তুমি ডাবল ক্লিক করছো, ফোল্ডারটা ওপেন হচ্ছে, কোন একটা ফাইলে তুমি ডাবল ক্লিক করছো, ফাইলটা ওপেন হচ্ছে, এরকম নানা ধরনের জিনিসপত্র ঘটছে। তো এই একটা ক্লিক করলে কখন কি হবে সেই জিনিসগুলো আসলে কিভাবে কম্পিউটার নির্ধারণ করে, কম্পিউটার কিভাবে বুঝতে পারে যে আমাকে এইটাই করতে বলা হচ্ছে। তো কম্পিউটার তো মূলত একটা মেশিন, ঠিক আছে। তো এই মেশিনটাকে বোঝানোর জন্য আমরা সাধারণত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। কেন ইউজ করি? আমরা হচ্ছে যদি একটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কম্পিউটার তো আসলে একটা ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রিসিটি দিয়েই এটা চলে। এবং এই জিনিসটা যে মূলত যে প্রসেসরটা থাকে এটা কিন্তু শুধুমাত্র ইলেকট্রিসিটিকেই চিনতে পারে, ঠিক আছে। তো এই ইলেকট্রিসিটিটাকে আমরা 1 এবং 0 দিয়ে প্রকাশ করি। কিরকম? ধরো যে আমাদের একটা ইলেকট্রিসিটি পাস হচ্ছে, ধরো এরকম একটা প্রসেসর আছে। এই প্রসেসর দিয়ে যদি হাই ভোল্টেজ ঢুকে যায় তখন সে ভাববে যে এটা একটা 1, আর যদি লো ভোল্টেজ ঢুকে যায় তখন সে ভাববে এটা একটা 0, ঠিক আছে। তো ইলেকট্রিসিটি দিয়েই আমরা আসলে কম্পিউটারকে বুঝাই যে তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ। তো বিষয়গুলো একটু জটিল মনে হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ইলেকট্রিসিটি দিয়েই মূলত আমরা নানা ধরনের প্যাটার্ন তৈরি করতে পারি। প্যাটার্ন গুলো দেখতে এরকম হতে পারে। এই 1 0 0 0 1 0 সামথিং দিয়ে দিয়ে আমরা হচ্ছে নানা ধরনের প্যাটার্ন তৈরি করি, এবং এই প্যাটার্ন গুলো দিয়েই হচ্ছে কম্পিউটার বুঝতে পারে যে আমরা কম্পিউটারকে কি আদেশ করছি বা কি করতে বলছি। কিন্তু এই আদেশগুলো মানুষের পক্ষে দেওয়া অথবা এই এরকম করে 1 1 1 1 লিখে লিখে কম্পিউটারকে বোঝানো, এটা কিন্তু মানুষের জন্য খুবই কঠিন। তো সেই জন্য মানুষ কি করছে, মানুষ তুলনামূলক একটু সহজ পদ্ধতি বের করছে যে না, আমরা এরকম ভাবে 1 0 1 0 লিখবো না, তার বিনিময়ে আমরা কি করব, আমরা মোটামুটি একটা স্ট্রাকচারের মধ্যে গিয়ে স্ট্রাকচার অনুযায়ী কোনো একটা কমান্ড তৈরি করব। এই কমান্ডটাকে কম্পাইলার হোক বা ইন্টারপ্রেটার হোক এরকম একটা 1 0 1 0 তে কনভার্ট করবে, এবং সেই জিনিসটা কিন্তু আমাদের কম্পিউটার তখন বুঝে ফেলতে পারবে। এবং কম্পিউটার তখন সেইটা বুঝে কম্পিউটারকে আমরা কি করতে বলছি সেই অনুযায়ী কাজ করবে। তো মূলত আমাদের এই জিনিসটা এখানে দেখানো হয়েছে স্লাইডটাতে। দেখো, বলা হচ্ছে যে মানুষ বনাম কম্পিউটার, এটা একটা এরকম অবস্থায় চলে গেছে যে মনে হচ্ছে যে মানুষ আর কম্পিউটার মুখোমুখি দাঁড়িয়ে গেছে। মানুষের মুখের ভাষা বা মানুষের লিখার ভাষা হচ্ছে কম্পিউটার বুঝতে পারছে না। আবার এরকম করে যখন 1 0 1 0 দিয়ে কম্পিউটার কোনো কিছু তৈরি করছে বা কম্পিউটার যেটা বুঝতে পারছে সেটা আবার মানুষের জন্য বোঝা খুবই কঠিন। সেই জন্য মূলত আমাদের কম্পিউটারকে সহজে বোঝানোর জন্য আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোকে ইন্ট্রোডিউস করেছি। এখন মোটামুটি পুরো বিশ্বে বলতে পারো যে অ্যারাউন্ড 1,000-এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের বিভিন্ন বিভিন্ন প্রপার্টিজ আছে, এরা বিভিন্ন ভাবে কাজ করে। তো সেগুলো আমাদের দেখার বিষয় না। আমরা সবার আগে যদি কম্পিউটার প্রোগ্রামিং এর খুব বেসিক জিনিসটা বুঝি, কম্পিউটার প্রোগ্রামিং এর মূল কাজ হচ্ছে কোন একটা কাজ আমরা কম্পিউটারকে দিয়ে করাবো, সেটা হচ্ছে আমাদের নিজস্ব কমান্ডের মাধ্যমে। কিন্তু সেই কমান্ডটা আবার হতে হবে কি,
কমান্ডটা আবার একটা নির্দিষ্ট ভাবে লিখতে হবে। এই নির্দিষ্ট ভাবে লিখার যে গ্রামার বলতে পারবো, স্ট্রাকচার বলতে পারবো, এটাকে আমরা সিনট্যাক্স বলি। এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে জানতে পারবো। এবং আমাদের যে এই 1010 তে আমরা যে কোড গুলো লিখেছি সেগুলোকে আমরা এটাকে বলতেছি হচ্ছে মেশিন কোড। কম্পিউটার শুধুমাত্র এই মেশিন কোডটাকেই বুঝতে পারে। এবং আমরা যখন এরকম একটা কোড লিখে কম্পিউটারকে দিই, কম্পিউটারের ভিতরে থাকে আরেকটা কম্পাইলার নামের সফটওয়্যার, অথবা ইন্টারপ্রেটারও থাকতে পারে। তো সেই ইন্টারপ্রেটার বা সফটওয়্যার কম্পাইলারটা সেটাকে হচ্ছে এরকম একটা মেশিন কোডে কনভার্ট করার পরে হচ্ছে আমরা এই প্রসেসরের মাধ্যমে এরকম কাজটা হয়ে যাওয়ার পরে আমরা নানা ধরনের আউটপুট দেখতে পারি। তো এই বিষয়টা মোটামুটি আমরা মনে করি যে ক্লিয়ার হয়ে গেছে। মূলত কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার জন্যই আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্য দরকার হয়। এমনকি তুমি যদি চিন্তা করো, তোমার আশেপাশে যত সফটওয়্যার আছে, তোমার অপারেটিং সিস্টেম সফটওয়্যার বলো, তোমার ফোনের যে অ্যাপ গুলো আছে, গেম গুলো আছে, সবগুলোর পিছনে যত ধরনের লজিক কাজ করে সবগুলোই মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি করা হয়। তো এখানে আমরা একটু ছোট করে দেখার চেষ্টা করি কম্পিউটার প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ভাষাটা কি। এটা আসলে তোমার বইয়ের সংজ্ঞা এরকম ভাবে লিখে দেওয়া আছে যে প্রোগ্রামিং ভাষা হলো কম্পিউটারের প্রোগ্রাম লেখার জন্য ব্যবহৃত নির্দেশাবলী, কমান্ড এবং সিনট্যাক্স এর সমষ্টি। অর্থাৎ একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য তার একটা সিনট্যাক্স থাকবে, অর্থাৎ কিভাবে আমরা কোড গুলোকে লিখবো, কিভাবে প্রোগ্রাম গুলোকে লিখবো, সেটা একটা নিয়ম নীতিমালা থাকবে। সেই নিয়ম নীতিমালা গুলোকে আমরা হচ্ছে সিনট্যাক্স বলি। এবং এই টোটাল জিনিসটা মিলে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের বিভিন্ন স্ট্রাকচার থাকে, এদের সিনট্যাক্সে কিছু কিছু পার্থক্য থাকে। যদিও আমরা যদি দেখি ওভারঅল যে ভিন্ন ভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হয়, এই ল্যাঙ্গুয়েজ গুলোর যে ওভারঅল রানিং প্রসিডিউর বলো বা ভেতরে কিভাবে কাজ করছে সবগুলোই সেম, কিন্তু হচ্ছে এদের মধ্যে যে সিনট্যাক্স বা লিখার যে পদ্ধতিটা এটা একটু একটু আলাদা হতে পারে। ঠিক আছে, প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোড লিখেন। তার মানে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চাকরিটা শুরু করেছি, আমরা আজকে থেকে প্রোগ্রামিং শিখছি, কালকে হয়তো বা কোড লিখবো। তার মানে আমরা আস্তে আস্তে প্রোগ্রামারের দিকে যাচ্ছি। ঠিক আছে, আমরা ধীরে ধীরে প্রোগ্রামার হয়ে যাবো ইনশাল্লাহ। সবারই যে প্রোগ্রামার হতে হবে এরকম না। কম্পিউটার সায়েন্স বলো বা আইসিটি বলো, এদের বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট ব্রাঞ্চেস আছে, কিন্তু আমরা হচ্ছে মূলত প্রত্যেকটা জিনিসের সাথে পরিচিত হচ্ছি। আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটা ভালো লাগছে বা কোনটাতে আমাদের ক্যারিয়ার ডেভেলপ করা হচ্ছে, সেই জিনিসগুলো পরে আসবে। কিন্তু আমরা ধীরে ধীরে পরের ক্লাসগুলোতে আমরা কোড লেখার বিষয়গুলোও দেখবো। ঠিক আছে, বলা হচ্ছে যে এই কোডটি পরে মেশিন কোডে রূপান্তরিত হয়, যা কম্পিউটারের প্রসেসর নির্বাহ করতে পারে। অর্থাৎ বলা হচ্ছে যে এই যে আমরা কোড একটা লিখলাম, এই কোডটা তো হচ্ছে কম্পিউটার পড়তে পারে না। ঠিক আছে, এই কম্পিউটারটাকে এই ভাষাটাকে কি করা হয়, পরবর্তীতে কম্পাইলার বা ইন্টারপ্রেটার যেটাই হোক, সি প্রোগ্রামের ক্ষেত্রে হচ্ছে আমরা কম্পাইলার ব্যবহার করি। তো এই কম্পাইলার যেটা করে, এই যে এই লেখাগুলোকে, ধরো যে এটা তো মোটামুটি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই লেখাটাকে 0101 এরকম একটা কোনো কিছুতে কনভার্ট করে ফেলে। পরবর্তীতে প্রসেসর সেই প্যাটার্নটা বুঝে ফেলে সেই অনুযায়ী একটা কাজ করে আমাদেরকে দেখিয়ে দেয়। এখানে একটা পাশাপাশি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এটা খুবই বেসিক একটা এক্সাম্পল সি প্রোগ্রামিং এর। আমরা সামনের দিকে দেখবো যে এই প্রোগ্রাম গুলো কিভাবে কাজ করে বা কোন জিনিসটা কি, সেটা আমরা এখানে ডিটেলে যাচ্ছি না। ধরে রাখো যে একটা প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের কোড দেখতে এরকম হয়, এবং এটাকে যখন কম্পাইল করা হয় তখন এটা এরকম একটা 101110 এরকম কিছু একটাতে কনভার্ট হয়ে যায়। তো মূলত এই হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষা। অর্থাৎ এমন একটা ভাষা যেটা হচ্ছে সরাসরি কম্পিউটার বুঝতে পারে না, কিন্তু কম্পিউটারের ভেতরের যে কম্পাইলার থাকে, কম্পাইলার এই ভাষাটাকে নিয়ে সে একটা মেশিন কোডে রূপান্তর করে, তখন সেটা কম্পিউটার বুঝতে পারে। ঠিক আছে, তাহলে বলতে পারো যে তাহলে এত কষ্ট করে এরকম ভাষা লেখার প্রয়োজন কি? আমরা তো সরাসরি লিখতে পারি যে আহ সরাসরি আমরা যেরকম ভাবে মানুষজনকে হুকুম করি যে এই তুমি পড়তে বসো, তুমি ফাইলটা খুলে দাও, এইভাবে লিখতে পারতো, এইভাবে লিখতে পারি না কেন? মূলত বিষয়টা হচ্ছে যে কম্পাইলারের যে নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, সে কিন্তু হচ্ছে তোমার সব কমান্ড বুঝতে পারে না। সে হচ্ছে নির্দিষ্ট কিছু কমান্ড বুঝতে পারে। যেমন ধরো যে এখানে লেখা আছে প্রিন্টএফ, সে প্রিন্টএফ কমান্ডটা কাজ কি সেটা বুঝতে পারে। এটার কাজ হচ্ছে যে তুমি এর ভিতরে যা কিছু লিখছো, এই যে হ্যালো, এই যে ওয়ার্ল্ড, এই লেখাটাকে সে আমাদের সামনে তুলে ধরতে পারে, অর্থাৎ এটা একটা স্ক্রিনে সে প্রিন্ট করে দেখাইতে পারে। সে এইটুকুই বুঝে। এর বাইরে তুমি যদি হচ্ছে তাকে লিখে দাও, এই তুমি লিখে ধরো যে তুমি অন্য কিছু লিখো, যে তুমি শুধু প্রিন্ট লিখলা, ঠিক আছে, এই প্রিন্ট জিনিসটা আবার এটা এটা অবশ্য একটা ফাংশন। পাইথনের ক্ষেত্রে পাইথন আবার এই জিনিসটাকে ঠিকই রিকগনাইজ করতে পারবে, কিন্তু সি প্রোগ্রামিং এর যে কম্পাইলার আছে, কম্পাইলার কিন্তু এটাকে চিনতে পারবে না। এর জন্য নির্দিষ্ট ভাবে আমাদেরকে অবশ্যই কোড লিখতে হয়। এটাই মূলত হচ্ছে নিয়ম, যে এই কারণে আমরা ধরো যদি ইচ্ছা মতো কোড লিখতে পারি না, আমাদেরকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকেই কোডটাকে লিখতে হয়। ওকে, এই হচ্ছে আমাদের মূলত প্রোগ্রামিং ভাষা কি জিনিস, সেটা আমরা বুঝতে পারলাম আশা করি।
এরপর আমরা এগুলো তোমাদের ক্ষেত্রে হয়তো বা একটু জটিল মনে হতে পারে যে এখনো বুঝতে পারছি না, বাট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো দেখবো তখন আমরা আস্তে আস্তে আরো বেশি বুঝতে পারবো। এবং যেহেতু ক্লাসের রেকর্ডিং থাকবে, তোমরা যদি কয়েকবার বা 2-3 বার যদি একটু খেয়াল করে করে দেখো, যখন আটকে যাবা তখন যদি একবার রিভিশন দিয়ে নাও, তখন তোমরা আশা করি সহজেই বুঝতে পারবে। তো প্রোগ্রামিং ভাষাটা আমরা আজকের যে পর্যায়ে আছে সেটা কিন্তু হুট করে চলে আসে নাই, ধাপে ধাপে চলে আসছে। এর মধ্যে হচ্ছে যে আমাদের যে প্রোগ্রামিং ভাষাগুলো আছে, এই ভাষাগুলোকে বিভিন্ন ভাবে আমরা ভাগ করতে পারি ইতিহাস অনুযায়ী, কখন কোনটা আসছে, কোনটা কিভাবে কাজ করে, এরকম ভাবে নানা ভাবে চলে আসছে। তো এখানে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হচ্ছে আমরা এখানে লোগো গুলো দেখতে পাচ্ছি, যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, সি প্লাস প্লাস, টাইপস্ক্রিপ্ট, আর ঠিক আছে, এরকম নানা ধরনের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে, এরকম বেশ কিছু ল্যাঙ্গুয়েজের আমরা হচ্ছে এখানে লোগো দেখতে পারতেছি। তবে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আমরা শুধুমাত্র এখন সি নিয়ে পড়াশোনা করবো। এবং সি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ, খুবই বেসিক একটা ল্যাঙ্গুয়েজ, এবং এটা তুমি যদি পারো তোমার অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করা খুবই সহজ হয়। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা সামনের দিকে দেখি। তো এখানে একটা ছোট্ট ছক আছে, কোন ল্যাঙ্গুয়েজটা কখন উদ্ভাবিত হয়েছে, এটা তোমাদের বই থেকে নেওয়া। এটা খুব জোর সোর দিয়ে যে মুখস্থ করে ফেলতে হবে এরকম না। তোমাদের যেহেতু হচ্ছে সি প্রোগ্রামিংটা পড়ানো হয়, তো এমসিকিউ এর জন্য তোমরা সি সি ল্যাঙ্গুয়েজটা কবে চালু হয়েছে সেটা তোমরা হচ্ছে just একটু মনে রাখতে পারো, এমসিকিউ এর জন্য যদি চলে আসে সেই ক্ষেত্রে। তবে এই ধরনের প্রশ্ন সাধারণত আসতে দেখা যায়নি। তো আমাদের যে প্রোগ্রামিং ভাষাগুলো ধাপে ধাপে এসেছে, আমরা বললাম যে প্রথমে একরকম ছিল, তারপরে এটাকে আরো বেশি উন্নত করা হয়েছে। তো এরকম ধাপে ধাপে আসতে গিয়ে এটাকে আমরা দেখেছি হচ্ছে যে এটাকে মূলত 4 প্রজন্ম ভাগ করা হয়। যদিও এখন আরেকটা প্রজন্ম হচ্ছে তৈরি হয়েছে, যেটাকে আমরা 5GL বলি বা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলি। সেটা আমি তোমাদের বইয়ে পাইনি, এর জন্য এটা এখানে স্লাইডে অ্যাড করিনি, এটা তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। তো আমরা যদি হচ্ছে চিন্তা করি যে আমাদের প্রথমে মূলত আছে হচ্ছে নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষার মধ্যে দুইটা ভাষা আছে, একটা হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, এটা হচ্ছে কম্বিনেশন অফ 1 and 0। ওকে, অর্থাৎ এটাতে হচ্ছে কম্পিউটার যে ভাষাটাকে বুঝতে পারে সরাসরি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে মেশিন ভাষা। সেটা হচ্ছে 1 0 1 1 এরকম যে কোনো কিছু হতে পারে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে মেশিন ভাষা। ঠিক আছে, পাশাপাশি আছে হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষা। আচ্ছা, আমরা এখানে একটু জেনারেশন নিয়ে আলোচনা করি। এই যে মেশিন ভাষা, এটাকে বলা হয় হচ্ছে আমাদের প্রথম জেনারেশন, এটাকে বলা হয় হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন। এন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের সেকেন্ড জেনারেশন। ঠিক আছে, তো এটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা। অ্যাসেম্বলি যে ল্যাঙ্গুয়েজটা, এটাকে নিম্ন স্তরের ভাষা এই কারণে বলা হয় যে এই যে ভাষাটা, এই ভাষাটা দিয়ে আমরা সরাসরি প্রসেসরের যে রেজিস্টার থাকে, প্রসেসরটা মূলত হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট রেজিস্টার দিয়ে তৈরি হয়। রেজিস্টারের মধ্যে সরাসরি কাজ করার জন্য এই অ্যাসেম্বলি ভাষাটা ব্যবহার করতে হয়। এটা তোমাদের কাছে বুঝতে অসুবিধা হতে পারে, জাস্ট এটুকু মনে রাখো যে এটা একটা নিম্ন স্তরের ভাষা, এবং এটা জেনারেশনটা মনে রাখতে পারো, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের ভাষা। এরপরে আমাদের আছে হচ্ছে মধ্য স্তরের ভাষা এবং উচ্চ স্তরের ভাষা। আহ, যদিও হচ্ছে আমরা যে ওয়াইডলি অ্যাকসেপ্টেড যে আমাদের প্রোগ্রামিং ভাষার স্তরটা আছে, সেখানে দেখবা যে সরাসরি নিম্ন স্তরের পর উচ্চ স্তর সরাসরি চলে গেছে। বাট এখানে তোমাদের হচ্ছে মাঝখানে একটা মিডিল স্টেপের ভাষা দিয়ে দিচ্ছে। বাট এই দুইটা জিনিসে আসলে আমরা ধরি হচ্ছে থার্ড জেনারেশন। ঠিক আছে, তো মধ্য স্তরের ভাষার মধ্যে আছে মূলত হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং, আছে হচ্ছে ফরট্রান আছে। এই দুটাকে হচ্ছে আমাদের মধ্যস্তরের ভাষা বলা হয়। বাট যখন ইনিশিয়ালি হচ্ছে প্রথম প্রথম সি প্রোগ্রামিং আর ফরট্রান চলে আসছিল, তখন কিন্তু এদেরকে আবার উচ্চ স্তরের ভাষায় চিন্তা করা হতো। অর্থাৎ এদেরকে শুরুতে কিন্তু উচ্চ স্তরের ভাষা বলা হতো, কিন্তু পরবর্তীতে যখন আরো উচ্চ স্তরের ভাষাগুলো চলে আসছে, যেমন ধরো যে আমাদের যখন ধীরে ধীরে সি প্লাস প্লাস, আমাদের যখন সি প্লাস প্লাস চলে আসছে, পাইথন চলে আসছে, তখন দেখা গেল যে এই যে এই ভাষাগুলো সি প্রোগ্রামিং বা ফোরট্রানের চেয়ে অনেক বেশি আধুনিক। তখন এগুলোকে পরবর্তীতে উচ্চ স্তরের ভাষা বলা হয়। কাজেই তোমাদের এমসিকিউ এর জন্য এখানে অনেক সময় কনফিউশন তৈরি হতে পারে যে ধরো যে সি প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে মধ্যম স্তরের কিনা। তবে তোমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিংটা কিন্তু মধ্যম স্তরের ভাষা। সেক্ষেত্রে তোমাদের যদি অপশনে মধ্যম স্তর থাকে, তাহলে সি প্রোগ্রামিং কিন্তু অবশ্যই মধ্যম স্তরেই লাগাইতে হবে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। এবং উচ্চ স্তরের মধ্যে আছে সি প্লাস প্লাস, পাইথন, জাভাস্ক্রিপ্ট এগুলো। এরপর হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা, এটা হচ্ছে চতুর্থ জেনারেশনের ভাষা। এই যে ভাষার মধ্যে তুমি হচ্ছে পাবা হচ্ছে এসকিউএল পেয়ে যাবা। এসকিউএল হচ্ছে আমাদের মূলত হচ্ছে ডাটা স্ট্রাকচার, বা সরি ডাটা স্ট্রাকচার বলতেছি কেন, ডাটাবেস সিস্টেমের জন্য যে ভাষা ব্যবহার করা হয়, খুবই বেশি ব্যবহার করা হচ্ছে এসকিউএল। এছাড়া হচ্ছে আমাদের আরেকটা ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই বেশি লাগে একটা সফটওয়্যার আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে ম্যাটল্যাব। ঠিক আছে, এটা হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। এর পাশাপাশি নতুন করে 5GL গুলো চলে আসতেছে।
এই 5G এর মধ্যে তুমি খুঁজে পাবো হচ্ছে প্রোলগ নামের একটা ল্যাঙ্গুয়েজ পাবো, আর বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোকে আমরা 5GL এর মধ্যে বা 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরতে পারি। বাট আমি তোমাদের 5GL নিয়ে কোনো রকমের আলোচনা পাই নাই। তো তোমাদের মেইনলি হচ্ছে এই চতুর্থ প্রজন্ম পর্যন্ত খুব বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা যে প্রজন্মগুলো দেখলাম, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এগুলো জেনারেশন কিভাবে ভাগ করা হয়েছে আমরা দেখতে পারি যদি যে মেশিন কোডটা বোঝা খুবই কঠিন, শুধুমাত্র 1010 দিয়ে লেখা হয়, তাই না? এটা বুঝতে পারা কিন্তু খুবই কঠিন। পাশাপাশি যে আমাদের যে সেকেন্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা বোঝাও একটু কঠিন। এটা কাইন্ড অফ এরকম ভাবে লেখা হয় এমওভি এক্স কমা সামথিং, এরকম, সরি এমওভি এর পরে কমা হয় না, এক্স কমা সামথিং থাকে, এরপর ধরো যে অ্যাড এক্স কমা সামথিং, এরকম কিছু একটা থাকতে পারে। এগুলোকে আমরা বলতেছি হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা বোঝা মোটামুটি একটু কঠিন। এরপরে যে উচ্চস্তর ল্যাঙ্গুয়েজ গুলো, এগুলো ল্যাঙ্গুয়েজের তুমি দিকে তুমি যদি তাকাও, সেগুলো হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে কিছুটা মিলে যায়। এরপরে যখন চতুর্থ প্রজন্মে আসবা তখন দেখবো যে এটা আরো বেশি মিলে যায়। যেমন ধরো যে ইনসার্ট ইনটু টেবিল নেম, এই টাইপের জিনিসপত্র, সেগুলো হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজের খুব বেশি কাছাকাছি। ঠিক আছে, অর্থাৎ যত জেনারেশন আগাচ্ছে তত আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো সহজ হচ্ছে, মানুষের জন্য বোঝা আরো বেশি সহজ হচ্ছে। তো সেই অনুযায়ী হচ্ছে মূলত আমাদের এই ল্যাঙ্গুয়েজের প্রজন্মগুলোকে ভাগ করা হয়। তো এখান থেকে তোমাদের যেটা খুব লাগতে পারে কিছুটা, সেটা হচ্ছে যে কোন ভাষাগুলো কোন প্রজন্মের, সেগুলো একটু মনে রাখতে হতে পারে। বিশেষ করে এমসিকিউ এর জন্য এই ধরনের প্রশ্ন চলে আসার সম্ভাবনা আছে। ওকে, নিম্ন স্তরের ভাষা, যেটাকে আমরা মেশিন ভাষা বলতেছি, এটা হচ্ছে কম্পিউটারে প্রসেস করার জন্য যে নিজস্ব ভাষা আছে সেটা, এটা কিন্তু শুধুমাত্র 1 and 0 দিয়ে তৈরি হয়। এবং এই 1 and 0 কম্বিনেশন দিয়ে আমাদের মূলত আমাদের এই মেশিন ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়। আমাদের যে এই ভাষার যে সুবিধা আছে, এই ভাষাটা খুবই ফাস্ট হয়, যেহেতু হচ্ছে সরাসরি কম্পিউটার থেকে বুঝতে পারে, এটা কোনো কম্পাইলেশনের প্রয়োজন পড়ে না, কিংবা এটা কম্পিউটারকে আলাদা করে বোঝানোর প্রয়োজন পড়ে না। এর জন্য কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ফাস্ট হয়। কিন্তু আমাদের যে অন্যান্য হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ গুলো আছে, আমরা কিন্তু জানি যে এটাকে কম্পিউটারের বোধগম্য করার জন্য কম্পাইলার লাগে বা ইন্টারপ্রেটার লাগে। সেই জিনিসটা কিন্তু আমাদেরকে কম্পিউটারকে বোঝানোর মতো করে তৈরি করতে হয়, তারপর হচ্ছে কম্পিউটার সেটাকে বুঝতে পারে। এবং এই ভাষার একটা অসুবিধা হচ্ছে কি, যেহেতু এটা 1 and 0 দিয়ে তৈরি হয়, সেই ক্ষেত্রে এই ভাষাটা বোঝা মানুষের জন্য খুব বেশি কষ্টকর। সেই জন্য আমরা হচ্ছে আমাদের পরবর্তী ধাপে আমরা আমাদের নতুন নতুন প্রজন্মে নতুন নতুন ভাষাগুলোকে তৈরি করেছি। যদি সামনের দিকে দেখো, নিম্ন স্তরের ভাষার মধ্যে আছে হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষার মধ্যে হচ্ছে আমাদের মেশিন যে ভাষাটা, সেটা কিছুটা সহজ করে তৈরি করা হয়েছে হচ্ছে আমাদের এই অ্যাসেম্বলি ভাষাগুলোকে। অ্যাসেম্বলি ভাষাগুলোকে সরাসরি আমরা প্রসেসরের ভেতরে কাজ করতে পারি ঠিকঠাক। যেমন তুমি যদি চিন্তা করো যে প্রসেসরের কোন রেজিস্টারে নিয়ে কি কাজ করতে চাচ্ছ, প্রসেসরের কোন পোর্ট থেকে কি হবে, কোন পোর্ট থেকে ইনপুট নিবা, কোন পোর্ট থেকে আউটপুট নিবা, এই ধরনের কাজগুলো তোমরা যদি করতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করতে পারো। ঠিক আছে, বলা হচ্ছে যে বাইনারিকে পরবর্তীতে যাতে সহজে বোঝা যায়, এর জন্য প্রথমত আমরা অ্যাসেম্বলি ভাষাকে আমরা তৈরি করছিলাম। অ্যাসেম্বলি ভাষাকে তৈরি করার পরও এটা কিন্তু 0 আর 1 দিয়ে তৈরি না। তার মানে কি, এটা কম্পিউটার সরাসরি বুঝতে পারবে না। তো কম্পিউটার যাতে সরাসরি এটাকে বুঝতে পারে, সেই জন্য কিন্তু এটাকে আবার 1-0 কনভার্ট করতে হয়। আর সেই কনভার্টের কাজটা কিন্তু করে হচ্ছে অ্যাসেম্বলার। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত বলছিলাম যে কম্পাইলার থাকবে, ইন্টারপ্রেটার থাকবে, এই ধরনের জিনিসপত্র থাকবে। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে যে সফটওয়্যারটা আমাদের হচ্ছে 1 and 0 কনভার্ট করে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসেম্বলার। ঠিক আছে, তো যেখানে বলা হচ্ছে যে এটি হার্ডওয়্যার আর্কিটেকচারের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। হার্ডওয়্যার আর্কিটেকচারের সাথে বলতে বোঝানো হচ্ছে যে আমাদের প্রসেসরের কোন কাজটা কিভাবে হবে, প্রসেসরের কোন রেজিস্টারে একটা ভ্যালু থাকবে, কোন রেজিস্টার থেকে ভ্যালুটা চলবে, কোন রেজিস্টারে যোগ হবে, বিয়োগ হবে, গুণ হবে, এই সবকিছু কাজ কিন্তু তুমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারবা। কিন্তু তোমার অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হার্ডওয়্যার রিলেটেড কাজগুলো করা, অর্থাৎ প্রসেসর লেভেলে কাজ করা একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে, বাট এটা কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তুলনামূলক সহজ। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে মধ্যম স্তরের ভাষা। মধ্যম স্তরের ভাষাগুলোকে আমি বলেছিলাম যে শুরুতে যখন এই ভাষাগুলো তৈরি হয়েছিল, তখন কিন্তু এই ভাষাগুলোকে উচ্চ স্তরের ভাষা বলা হতো। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যখন আরো উন্নত উন্নত উচ্চ স্তরের ভাষা চলে আসে, তখন কিন্তু এই মধ্যম স্তরের ভাষাগুলোকে আমরা উচ্চ স্তর থেকে আলাদা করে ফেলেছি। ঠিক আছে, বলা হচ্ছে যে নিম্ন স্তরের হার্ডওয়্যার এবং উচ্চ স্তরের প্রোগ্রামিং এর মধ্যে সেতু হিসেবে কাজ করে। অর্থাৎ নিম্ন স্তরের ভাষাগুলো কিন্তু হার্ডওয়্যারের সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করে, কিন্তু আবার এগুলো কিন্তু বোঝা একটু কঠিন। ঠিক আছে, কিন্তু উচ্চ স্তরের ভাষাগুলো একটু সহজে লেখা যায় এবং সহজে এটাতে প্রবলেম সলভিং বলো বা আমাদের এন্টারপ্রাইজ লেভেলের যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই ধরনের কাজগুলো করার জন্য কিন্তু আমাদের উচ্চ স্তরের ভাষার প্রয়োজন হয়। তো এই দুইটা ভাষার মধ্যে লিঙ্ক আপ করার কাজটা করে হচ্ছে আমাদের এই মধ্যম স্তরের ভাষাগুলো। তো এগুলো দিয়ে একই সাথে হচ্ছে সিস্টেমের কাজও করা যায়, অর্থাৎ হার্ডওয়্যার লেভেলের টুকটাক কাজও করা যায়, এবং আমাদের পাশাপাশি যে উচ্চ স্তরের ডেভেলপমেন্ট ও ওয়েব ডেভেলপমেন্টও টুকটাক করে ফেলা যায়। যদিও এখন ডেভেলপমেন্টের জন্য এই ভাষাগুলো আমরা খুব একটা ইউজ করি না, যেহেতু এই ভাষাগুলো নিয়ে কাজ করা একটু তুলনামূলক।
কিন্তু তারপরে এই ভাষাগুলো আমাদের শিখতে হয়, কারণ হচ্ছে যে তুমি যদি আলটিমেটলি একটা ভাষা শিখতে পারো তাহলে তোমার বাকি ভাষাগুলো শিখে ফেলা খুবই সহজ হয়। ঠিক আছে, এই যে বলা হচ্ছে যে এখানে কিন্তু তুমি সিস্টেম প্রোগ্রামিং এর কাজও করতে পারো, আবার হচ্ছে দৈনন্দিন অ্যাপ্লিকেশন যে তৈরি করা হয় সেই কাজগুলো কিন্তু মধ্যম স্তরের ভাষা দিয়ে করতে পারবে। এরকম একটা ভাষা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, এবং সি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কিন্তু সামনের দিনগুলোতে পড়াশোনা করবো। এর পরবর্তীতে আমাদের আছে হচ্ছে উচ্চ স্তরের ভাষা। তো উচ্চ স্তরের ভাষাগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, উচ্চ স্তরের ভাষাগুলোর মধ্যে হচ্ছে যে এগুলো হচ্ছে যে মানুষের ভাষা টুকটাক কাছাকাছি বলা যেতে পারে। ঠিক আছে, টুকটাক বলতে গেলে তুমি যদি বিশেষ করে হচ্ছে পাইথনের দিকে তাকাও, এটা কিন্তু মোটামুটি তুমি দেখলেই বুঝবা যে কোনটাকে কি বলা হচ্ছে, প্রিন্ট করতে বলছে, ইনপুট নিতে বলছে। ঠিক আছে, তো এই ধরনের জিনিসপত্রগুলো তুমি পাইথনের দিকে তাকালে খুব সহজেই বুঝতে পারবা। পাশাপাশি সি প্লাস প্লাস হচ্ছে আমাদের এরকম একটা ভাষা যেখানে তোমার হচ্ছে, যদিও এটা সি বেস ভাষা, সি থেকে পরবর্তীতে হচ্ছে সি প্লাস প্লাস তৈরি করা হয়েছে। সি সি ভাষাতে হচ্ছে কিছু ল্যাকিং ছিল, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ছিল না, সেই প্রোগ্রামিং গুলোকে অ্যাড করার জন্য পরবর্তীতে সি প্লাস প্লাস তৈরি করা হয়েছে। এবং সি প্লাস প্লাস কিন্তু খুবই ওয়াইডলি ইউজ অ্যামং দ্য স্টুডেন্টস, বিশেষ করে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে বা হচ্ছে যারা প্রোগ্রামিং নিয়ে প্রতিযোগিতা করে, প্রবলেম সলভিং করে, সেই ক্ষেত্রে বা ডিএসএ শেখার জন্য, অর্থাৎ ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম শেখার জন্য যে ভাষাটা, সেটা কিন্তু সি প্লাস প্লাস খুব বেশি ইউজ হয়। পাশাপাশি জাভাও কিন্তু খুব বেশি ইউজ হয়। ডেভেলপমেন্ট সাইডে তুমি দেখবা যে ডেভেলপের জন্য সি শার্প, এরপর হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে মেইনলি পিএইচপি খুব বেশি ইউজ হয়। এবং বর্তমান সময়ে আমরা জানি যে এআই মেশিন লার্নিং এই জিনিসগুলো চলে আসছে, ডাটা সায়েন্স, এগুলো কিন্তু আবার পাইথন দিয়ে তৈরি হয়। বিশেষ করে মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, এগুলোর জন্য পাইথন কিন্তু খুব বেশি ইউজ হয়, এবং পাইথন কিন্তু অন্যান্য ডেভেলপমেন্ট, জিএম তৈরি এবং অন্যান্য কাজেও খুব বেশি ব্যবহার হয়। তো মূলত আমরা এখন আমাদের ওয়াইডলি যে ভাষাগুলো খুব বেশি ইউজ হয় সেগুলো কিন্তু বেশিরভাগই এই উচ্চ স্তরের ভাষা। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে এর সিনট্যাক্স মানুষের ভাষার কাছাকাছি, অর্থাৎ এখানের যে সিনট্যাক্সটা আছে এই সিনট্যাক্সটা কিন্তু তুমি দেখলে তুলনামূলক সহজে বুঝতে পারবা যে এখানে কি বোঝানো হচ্ছে। এখানে বলা হচ্ছে বেশিরভাগ আধুনিক সফটওয়্যার কিন্তু উচ্চ স্তরের ভাষা দিয়ে লেখা হয়। আচ্ছা, আমাকে একজন মেসেজ করেছো, তোমার কি প্রশ্ন আছে সেটা আমাকে বলে ফেলতে পারো তুমি মেসেজ অথবা অন্য কোনো ভাবে। আরাফাত রহমান জিহাদ, ওকে, তোমার মেসেজ তুমি দিয়ে রাখো, আমি তোমার মেসেজ করবো, সমস্যা নেই, আমি তোমার মেসেজ দেখছি। পরবর্তীতে হচ্ছে দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ ভাষার হচ্ছে পরিচিতি পর্ব এটা নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না। তো এটা হচ্ছে আমরা যদি চিন্তা করি যে বলা হচ্ছে যে সি নামে একটা ভাষা আছে, এটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা। শক্তিশালী প্রভাবশালী এই কারণেই, তুমি যদি হচ্ছে একাডেমিক পড়াশোনার দিকে যাও, তুমি দেখবা যেখানেই যাও না কেন তোমাকে সি প্রোগ্রামিংটা সবার আগে শেখানো হয়। বাইরের দেশগুলোতে এখন হয়তো বা সিটা ওইভাবে শুরুতেই শেখানো হয় না, কিন্তু আহ আমাদের দেশের সিলেবাস বলো বা আমাদের দেশের ইউনিভার্সিটি বলো, এগুলোতে কিন্তু এখনো সবার আগে সি প্রোগ্রামিংটা শেখানো হয়। এটা শেখানোর একটা মাত্র কারণ হচ্ছে যে এই ভাষার স্ট্রাকচারটা এরকম, তুমি যদি এই ভাষাটাকে শিখতে পারো সেই ক্ষেত্রে তোমার অন্যান্য যে কোনো ভাষা বোঝা খুবই সহজ হয়ে যায়। ঠিক আছে? আহ আচ্ছা, আমাকে জিহাদ নামের একজন প্রশ্ন করেছে যে সি প্রোগ্রামিং আর সি প্লাস প্লাস প্রোগ্রামিং কি সেম কিনা। আচ্ছা, আমরা সেটা নিয়ে একটু এক দুই মিনিট পরে আলোচনা করছি, আমরা আশা করি তুমি তোমার উত্তর পেয়ে যাবা। তো বলা হচ্ছে, যে কথাটা বলছিলাম যে সি প্রোগ্রামিংটা কিন্তু খুবই শক্তিশালী একটা ভাষা, এবং এটা কিন্তু আমাদের বেসিক তৈরি করার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের বেসিক তৈরির ক্ষেত্রে খুব সাহায্য করে। বলা হচ্ছে যে অপারেটিং সিস্টেম থেকে শুরু করে ডাটাবেস, ব্রাউজার এবং অন্য কিছু তৈরিতেও এই এই ল্যাঙ্গুয়েজটা তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, অর্থাৎ এই সি ল্যাঙ্গুয়েজটা দিয়ে তুমি কিন্তু অনেক রকমের কাজ করে ফেলতে পারো। এরপর আছে হচ্ছে সি প্লাস প্লাস। এখন আমি তোমাকে যদি বলি যে এখানে সি প্লাস প্লাস হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর একটা আপডেট বলতে পারো। ঠিক আছে, আমরা অনেক সময় দেখি না যে আমাদের মোবাইল সফটওয়্যারের আপডেট আসে, কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েডের আপডেট আসে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 14 থেকে অ্যান্ড্রয়েড 15 আসে, 15 থেকে 16 আসে, এরকম আসে, সেরকম বলতে পারো এটা সি থেকে সি প্লাস প্লাস আসছে। তো এটাকে শুরুতেই বলা হচ্ছে যে এটা কি সি ভাষার একটা সম্প্রসারিত রূপ। সম্প্রসারণটা কোথায় হয়েছে? এখানে তুমি যদি একটা জিনিস চিন্তা করো, আমাদের প্রোগ্রামিং এর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে, এই যে এখানে লেখা আছে, এটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে ওপি। ঠিক আছে, অথবা উপস বলে অনেক সময়, বাট আমাদের যদি চিন্তা করি সেটা আমরা ওপি বলতে পারি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা হচ্ছে আমাদের অনেক কাজ সহজ করে দেয়, বিশেষ করে আমরা যখন ডিএসএ নিয়ে কাজ করতে যাই, ডিএসএ এর অনেক কাজ এই আমরা ওপি দিয়ে খুব সহজে করতে পারি। পাশাপাশি হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর ইউজেবিলিটি বাড়ানোর জন্য, সিকিউরিটির জন্য আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়। কিন্তু
এই যে সি ল্যাঙ্গুয়েজটা, এই সি ল্যাঙ্গুয়েজে কিন্তু শুরুতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা ছিল না, যদিও সিটা আমরা স্ট্রাক্ট ব্যবহার করতে পারি, এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছুটা কাছাকাছি, বাট এটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোনো অংশ না, এটা দিয়ে সরাসরি ওপির অনেক কাজই করা যায় না। সেই জন্য পরবর্তীতে এই ওপিটাকে ইন্ট্রোডিউস করার জন্য কিন্তু এই সি এর উপর ভিত্তি করে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়। কাজে আমরা বলতে পারি যে সি থেকে সি প্লাস প্লাস তৈরি হয়েছে ঠিকই, কিন্তু সি প্লাস প্লাস কিন্তু সি ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে। এবং পরবর্তীতে সি থেকে সি প্লাস প্লাসটা তুলনামূলক সহজ করে সিনট্যাক্সের পরিবর্তন করে এমনকি বিভিন্ন নতুন নতুন ফিচার্স অ্যাড করে কিন্তু পরবর্তীতে আমাদের যে নতুন ভাষাটা তৈরি করা হয় সেটা হচ্ছে আমাদের সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে প্রোগ্রামারকে অনেক বেশি নিয়ন্ত্রণের সুযোগ দেয়, অর্থাৎ তুমি এখানে অনেক বেশি মডিফিকেশন আনতে পারবা, অনেক অনেক অবজেক্ট বানাইতে পারবা, নানা ধরনের বিভিন্ন ফাংশন এখানে পরবর্তীতে ইন্ট্রোডিউস করা হয়। তো সেই জন্যই আমরা বলতেছি যে এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর একটা সম্প্রসারিত রূপ। আশা করি যে প্রশ্নটা করছি আগে সি আর সি প্লাস প্লাস সেম কিনা সেই উত্তরটা পাইছো, যে সি প্লাস প্লাস হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের একটা নতুন রূপ, একটা সম্প্রসারিত রূপ, এটা দুজন সরাসরি সেম না। বাট আমরা এটুকু বলতে পারি যে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের মূল ভিত্তিটাই হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজ থেকে পরবর্তীতে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা আসছে। বাট দুইটা ল্যাঙ্গুয়েজ সেম না। তুমি যদি হচ্ছে ফাইল এক্সটেনশনের কথা চিন্তা করো, এটা হচ্ছে ফাইল এক্সটেনশন থাকে হচ্ছে ডট সি, আর এটার ফাইল এক্সটেনশন থাকে হচ্ছে ডট টিটিপি। কারণ ফাইল এক্সটেনশন জিনিসটা কি সেটা হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করবো যখন আমরা প্রোগ্রাম লেখা শুরু করবো তখন। তবে এখন তুমি জাস্ট এটুকু মনে রাখতে পারো যে আমরা যখন হচ্ছে অনেক সময় ফাইল দেখি, যেমন হচ্ছে ভিডিও ফাইলের লাস্টে থাকে হচ্ছে কি .mp4, অডিও ফাইলের লাস্টে থাকে .mp3, ঠিক আছে, ইমেজ ফাইলের লাস্টে থাকে .jpeg, এরকম যে লাস্টের যে ডটের পরে যে অংশটুকু থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে ফাইল এক্সটেনশন। তো সি প্লাস প্লাস এর ক্ষেত্রে সেটা হচ্ছে .cpp, আর আমাদের যেটা সি ল্যাঙ্গুয়েজ সেটার জন্য হচ্ছে শুধু সি, ঠিক আছে। তো এইরকম ভাবে আমরা বলতে পারি যে দুইটা ল্যাঙ্গুয়েজ কিন্তু সেম না। পরবর্তী হচ্ছে আমাদের জাভা একটা ক্লাস পিডিএফ তোমাদের দেওয়া হবে কিনা সেটা তোমরা হচ্ছে গ্রুপে জেনে যাবা, তোমাদের সবকিছু গ্রুপে শেয়ার করা হবে, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরো জাভা নামের একটা ল্যাঙ্গুয়েজ আছে, পাইথন নামের একটা ল্যাঙ্গুয়েজ আছে। তো জাভার মূলত যে বিষয়টা হচ্ছে যে একবার লিখুন যে কোনো জায়গায় চালান, ঠিক আছে, রাইট ওয়ান্স রান এনিওয়ার। এই যে মূল মন্ত্রটা, এই মূল মন্ত্রটা নিয়ে হচ্ছে আমাদের এই ভাষাটা চলে আসছিল, যে এই আমরা যদি সি প্লাস প্লাস বা সি ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করি, এটা তুমি হচ্ছে প্রত্যেক মেশিনে যখন কম্পাইল করবা তখন এটাকে চালাইতে পারবো। অর্থাৎ ধরো যে তুমি একটা কোড লিখছো সি অথবা সি প্লাস প্লাসে, তখন সেই কোডটা তুমি যদি ওই মেশিনে কম্পাইল করো তখন ওই মেশিনে তুমি ওই কোডটাকে রান করতে পারবা। কিন্তু জাভার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে তুমি যদি একবার এই কোডটাকে লেখার পরে তুমি যদি একটা ওই কোডটাকে তৈরি করে ফেলো এবং তুমি যদি এই কোডটা দিয়ে আরেকটা মেশিনে চালাও, তুমি সেখানেও চালাইতে পারবা। বিষয়গুলো জটিল লাগতে পারে, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের বুঝতে কষ্ট হতে পারে, বাট এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু না, এগুলো তোমাদের মূল কনসেপ্টের মধ্যে পড়ে না। কারণ আমরা জাভা নিয়ে পড়াশোনা করতেছি না, জাভা নিয়ে যদি পড়াশোনা করতাম তখন আমরা এই সমস্ত ডিটেলসে যাইতাম। তো সেটুকু মনে রাখো যে জাভা ভার্চুয়াল মেশিন নামের একটা জিনিস আছে। এই জিনিসটা থাকার কারণে তুমি একটা জাভা কোড বিভিন্ন মেশিনে তুমি চালাইতে পারবা। কিন্তু তুমি যদি একটা সি ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করো বা একটা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের কোডের কথা চিন্তা করো, সেগুলোকে তুমি যে মেশিনের জন্য লিখবা সেই মেশিনে কম্পাইল করে সেই মেশিনে চালাইতে পারবে, ঠিক আছে। সরাসরি অন্য মেশিনে চালাইতে গেলে তোমাকে আবার ওই মেশিনে নিয়ে গিয়ে কম্পাইল করতে হবে। মানে জাস্ট মনে রাখতে পারো যে এরকম ভাবে যে শর্টকাটে মনে রাখতে পারো এরকম যে জাভা যেখানে জাভা ভার্চুয়াল মেশিনটা আছে সেই জায়গায় চালাইতে পারবা। আর অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ভাষাগুলো তুমি হচ্ছে তোমাকে যদি চালাইতে হয় তাহলে তোমাকে অন্য অন্য মেশিনের জন্য আবার কম্পাইল করতে হবে, এরকম বিষয়টা, ঠিক আছে। তো পরবর্তীতে পাইথন একটা ল্যাঙ্গুয়েজ আসছে। পাইথন ল্যাঙ্গুয়েজটা আমার খুবই পছন্দের একটা ল্যাঙ্গুয়েজ, বাট এটা আমরা আজকে এখন শিখবো না। পছন্দের ল্যাঙ্গুয়েজ এই কারণে, কারণ এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করা মোটামুটি তুলনামূলক ভাবে খুবই সহজ। বাট সি ল্যাঙ্গুয়েজটাও সহজ, কিন্তু তুলনামূলক ভাবে তুমি যদি ফিচার্স এর কথা চিন্তা করো, পাইথনে হচ্ছে অনেক ফিচার্স তুমি সহজ ইউজ করতে পারো। এটাই বলা হচ্ছে যে এটি অত্যন্ত সহজ এবং পাঠ জন্য সিনট্যাক্সের জন্য পরিচিত। ওয়েব অ্যাপ্লিকেশন, ডাটা বিশ্লেষণ, যেটাকে ডাটা অ্যানালাইসিস বলি, মেশিন লার্নিং এর জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহৃত হয়, ঠিক আছে। অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আমরা বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, যেমন জ্যাঙ্গো আছে, ঠিক আছে, এরকম নানা ধরনের ফ্রেমওয়ার্ক আছে। ডাটা বিশ্লেষণ বা ডাটা সায়েন্সের যে কাজকর্মগুলো এগুলোর জন্য পান্ডাস আছে, পান্ডাস নামের একটা ফ্রেমওয়ার্ক আছে। মেশিন লার্নিং এর জন্য আমরা পাইথনের বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ করি। তো এই সবগুলো জিনিসের জন্য আমরা হচ্ছে পাইথনকে খুব বেশি ইউজ করি, ঠিক আছে। বলা হচ্ছে 2018 সালে IEEE স্বীকৃত এটা একটা
বিশ্বের শীর্ষ শীর্ষ ভাষা হিসেবে পরিচিতি পাইছে, অর্থাৎ পৃথিবীর শীর্ষ ভাষা হিসেবে এটাকে আইচিএগুলি স্বীকৃতি দিয়েছে, এবং এটা কিন্তু এখনকার সময় খুব বেশি ইউজ একটা ভাষা। পরবর্তীতে আমাদের আসছে হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা, এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে প্রজন্মগুলো কিভাবে হিসাব করা হয়, যে ভাষাগুলো যত বেশি সহজ হচ্ছে, মানুষের জন্য পড়া যত বেশি সহজ হচ্ছে, সেগুলোকে আমরা তত বেশি আপডেটেড ভাষা বলতেছি বা আপার প্রজন্মের ভাষা বলতেছি। ঠিক আছে, বলা হচ্ছে যে মানুষের যে প্রোগ্রামিং করা এই জিনিসটাকে তুলনামূলকভাবে সহজ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চলতেছে, অর্থাৎ মানুষের যে ন্যাচারাল হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে যত কাছাকাছি আনতে পারে তত কিন্তু আমাদের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা সহজ হবে। সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু প্রতিনিয়ত আমাদের যে প্রোগ্রাম গুলো আছে এগুলোকে আপডেট করা হচ্ছে। সেরকম ভাবেই আমাদের চতুর্থ প্রজন্মের ভাষা চলে আসছে, পঞ্চম প্রজন্মের ভাষা চলে আসছে, এই ভাষাগুলো এখন কিন্তু আমাদের ইউজও করা লাগতেছে। বিশেষ করে এসকিউএল যদি কথা বলে, এসকিউএল কিন্তু আমাদের একটা চতুর্থ প্রজন্মের ভাষা, এবং এগুলোর সিনট্যাক্স কিন্তু খুবই সহজ। তোমরা টুকটাক হ্যালো, আমার বাসায় কারেন্ট চলে গেছিল, আমি হটস্পট করছি, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি, শোনা যাচ্ছে অলি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। চতুর্থ প্রজন্মের ভাষা নিয়ে আলোচনা করতেছিলাম। তো এই যে এসকিউএল ভাষাগুলো, এগুলোর তুমি যদি হচ্ছে আমার সিনট্যাক্স দেখো, গুলো খুবই সহজ। একটু এসকিউএল এর দিকে তাকাও, তাহলে দেখবা আছে ইনসার্ট ইনটু সাম, ইনসার্ট ইনটু, এখানে কিছু জায়গা আছে, অর্থাৎ ওই টেবিলের ইনসার্ট করতে চাচ্ছি, খুব সহজ ভাষায় এগুলোকে লেখা হয়। অর্থাৎ তুমি দেখলেই বুঝতে পারছো যে এখানে কোনো একটা কিছু ইনসার্ট করতে বলা হচ্ছে। চতুর্থ প্রজন্মের ভাষা বলা হয়, এবং এসকিউএল তোমরা হচ্ছে একটু পড়াশোনা করবা সামনের দিকে, অর্থাৎ এখন হচ্ছে কোথায় চ্যাপ্টার লাস্টের দিকে। তো তোমরা কিন্তু তখন দেখতে পারবা যে আসলে কিভাবে হচ্ছে এই এসকিউএল ভাষাটা কাজ করে। অর্থাৎ লাস্ট চ্যাপ্টারে তোমাদের যে ডাটাবেসের চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার প্র্যাকটিক্যাল পার্টটি এসকিউএল এর সেখানে কিন্তু তোমরা এসকিউএল একটা ধারণা পেয়ে যাবা, এবং দেখবা যে সেই ভাষাটা তুলনামূলক খুবই সহজ এবং হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে খুব ভালোভাবে অ্যালাইন করা। তো জানিয়েছো শোনা যায় না, আমি আসলে বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা, তবে নেট তো এখন ঠিক আছে, শোনা যাওয়ার কথা। কি আরেকজন বলবা? শোনা যাচ্ছে। ওকে ওকে, স্যার থ্যাংক ইউ। এতক্ষণ শোনা যায় না, এখন শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো পরবর্তীতে যেটা আসছে আমাদের, সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। সেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এই চ্যাপ্টারের এতটুকু পর্যন্ত আমরা যা কিছু পড়লাম, সেখান থেকে আমরা যদি চিন্তা করি, সেগুলো হচ্ছে বোঝার তেমন সরাসরি কোনো কিছু নাই, বাট অবশ্যই পড়তে হবে, পড়ে তোমাকে মনে রাখতে হবে, বাট এই জিনিসটাকে একটু খেয়াল করে বোঝার প্রয়োজন আছে। ঠিক আছে, আমরা যে অনুবাদক প্রোগ্রাম বলতেছি, একটু আগে আমরা বললাম যে কম্পিউটার কিন্তু আমাদের মেশিন কোড ছাড়া, অর্থাৎ 0 1 ছাড়া অন্য কোনো কিছু বুঝতে পারে না। তো কম্পিউটারের যে মেকানিজম, সেই মেকানিজম হিসেবে কিন্তু আমাদেরকে যে কোড লিখতে যাই, সেক্ষেত্রে আমাদের মেশিন কোড লেখাটা খুবই টাফ। সেই জন্য কিন্তু আমরা নানা ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু আবার সরাসরি কম্পিউটার বুঝতে পারে না। তো কম্পিউটারকে বোঝানোর জন্য সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আরো কিছু সফটওয়্যার কাজ করে। ঠিক আছে, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। তো অনুবাদক প্রোগ্রামের মধ্যে কি কি আছে? 3 প্রকারের অনুবাদক প্রোগ্রাম আমরা পেয়ে থাকি, সেগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার, আর হচ্ছে ইন্টারপ্রেটার। ঠিক আছে, তো মূলত আমাদের যে 3 প্রকারের প্রোগ্রাম আছে, সেগুলোর মধ্যে প্রথমে আছে হচ্ছে আমাদের অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারটা আমরা নাম শুনেই বুঝতে পারতেছি যে এটা হচ্ছে কি আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাথে কাজ করবে। এই কাজ করবে হচ্ছে আমাদের অ্যাসেম্বলি যে ল্যাঙ্গুয়েজটা আছে, তার সাথে কাজ করবে হচ্ছে আমাদের আমাদের অ্যাসেম্বলারটা। অর্থাৎ অ্যাসেম্বলি যে ল্যাঙ্গুয়েজটা আছে, এই ল্যাঙ্গুয়েজটাকে মেশিন করে রূপান্তর করার কাজ করবে হচ্ছে আমাদের অ্যাসেম্বলার। ঠিক আছে, এর পরবর্তীতে আছে হচ্ছে কম্পাইলার। কম্পাইলার কি করবে? একটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমাদের একটা মেশিন কোডে পরিবর্তন করবে, হাই লেভেল থেকে আমাদের একটা মেশিন কোডে চলে যাবে। এটার কাজটা করে হচ্ছে আমাদের কম্পাইলার মহাশয়। তো কম্পাইলার ভেতরে ভেতরে কিভাবে কাজ করে সেগুলো আমাদের পড়ার বিষয় না, আমাদের কাজটা হচ্ছে যে আমরা এইটুকু বুঝবো যে কম্পাইলার কি করবে। কম্পাইলারটা হচ্ছে আমাদের যে সোর্স কোডটা থাকবে, অর্থাৎ আমরা যে কোডটা লিখবো, সেই কোডটাকে একটা
মেশিন কোডে রূপান্তর করবে। এর পরবর্তীতে আসছে হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার হচ্ছে কম্পাইলারের মতোই কাজ করে, অর্থাৎ একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তর করে। কিন্তু ইন্টারপ্রেটারের কাজটা কম্পাইলার কিছুটা ডিফারেন্ট। তুমি যদি চিন্তা করো, অর্থাৎ তুমি যদি একটা প্রোগ্রাম লিখো, অর্থাৎ তুমি ধরো যে একটা 50 লাইনের একটা প্রোগ্রাম লিখছো, ঠিক আছে? তো 50 লাইনের প্রোগ্রামটা কি হবে, একটা ফাইলের মধ্যে তুমি সেভ করে সেটাকে রান করতে পারবা। এখন কম্পাইলার যে কাজটা করে, এই পুরো 50 লাইনের কোডটাকে একটানা সে হ্যালো এভরিওয়ান, আমি খুবই দুঃখিত, আমার ইন্টারনেটের গোলযোগের কারণে হয়তো তোমরা বেশ কিছুক্ষণ আমাকে শুনতে পারোনি। আমরা যেখানে আলোচনা করছিলাম সেখান থেকে আবার শুরু করছি। তো আমাদের যে অনুবাদক প্রোগ্রাম গুলো আছে সেগুলো হচ্ছে মূলত 3 প্রকার, সেটা নিয়ে আমি আলোচনা করছিলাম। তো এর মধ্যে প্রথমত আছে হচ্ছে আমাদের অ্যাসেম্বলার, যেটাকে আমরা বলতেছিলাম যে সেটা কি করবে, একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন করে রূপান্তর করবে। দ্বিতীয়ত আছে হচ্ছে আমাদের কম্পাইলার। এই কম্পাইলারের কাজটা হচ্ছে কি, একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেলে কনভার্ট করা। ইন্টারপ্রেটারও সেম কাজটাই করে, একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, বাট দুইটার ওয়ার্কিং মেকানিজমে কিছুটা পার্থক্য আছে। মূলত কম্পাইলার যেটা করে সেটা কি করে, একটা টোটাল ল্যাঙ্গুয়েজকে, অর্থাৎ টোটাল একটা প্রোগ্রামকে একবারে সে প্রথমত হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলে, তারপর সে সেটাকে রান করে। আর ইন্টারপ্রেটার যে কাজটা করে সেটা একটু ভিন্ন। সে কি করে, একটা টোটাল প্রোগ্রামের প্রত্যেকটা লাইনকে সে প্রথমে একটা লাইনকে কম্পাইল করে, অর্থাৎ একটা লাইনকে সে মেশিন করে কনভার্ট করার পর সেই লাইনটাকে এক্সিকিউট করে ফেলে, এবং পরবর্তীতে সেকেন্ড লাইনে যায়, সেকেন্ড লাইনটাকে সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, এবং তারপর সে সেটাকে আমাদের জন্য রান করে দেখিয়ে দেয়। তো এই হচ্ছে আমাদের 3 প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সরি, 3 প্রকার অনুবাদক প্রোগ্রাম। সেটা নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করছি সামনের দিকে। তো যদি আমরা সামনের দিকে দেখি, প্রথমত হচ্ছে আমাদের অ্যাসেম্বলার। তো অ্যাসেম্বলারের যে কাজটা, এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। সেটা হচ্ছে কি, যে এটা একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তর করে। তো এখানে আমাদের যেটা বলা হচ্ছে যে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। অর্থাৎ মেশিন ভাষাকে, সরি, আমরা যদি চিন্তা করি, আমাদের কম্পিউটার কিন্তু আমাদের যে লিখিত ভাষা সেটাকে বুঝতে পারে না, সেই ভাষাটাকে মেশিন কোডে রূপান্তর করার কাজটাই করে হচ্ছে আমাদেরকে অ্যাসেম্বলার। তো এই ক্ষেত্রে আমরা তো কোড লিখছি, কিন্তু কোডের যদি ক্ষেত্রে এরকম কোনো ভুল আমরা করে ফেলি যে কোডটাকে হচ্ছে কম্পাইলার বা অ্যাসেম্বলার বা ইন্টারপ্রেটার বুঝতে পারছে না, বা আমরা কি লিখছি সেটা ট্রান্সলেট করা অ্যাসেম্বলার বা কম্পাইলারের ক্ষেত্রে সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কম্পাইলার বা অ্যাসেম্বলার বা ইন্টারপ্রেটার যেই হোক আমাদেরকে কিন্তু এরর মেসেজ দিয়ে দেয়। ঠিক আছে, এই কথাটাই বলা হচ্ছে যে প্রোগ্রামে কোনো ভুল থাকলে এর একটা এরর মেসেজ আমরা কিন্তু পেয়ে যাবো। তখন আমরা সেই এরর মেসেজ অনুযায়ী আমরা আমাদের প্রোগ্রামটাকে ঠিক করে আবার কম্পাইল করার বা অ্যাসেম্বল করার চেষ্টা করবো। সেটাকে আমরা ডিবাগিং বলি। সেগুলো নিয়েও আমরা সামনের দিকে আলোচনা করবো। তো অ্যাসেম্বলার পরে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে, সেটা হচ্ছে কম্পাইলার। ঠিক আছে, কম্পাইলারও কিন্তু আরেকটা অনুবাদক প্রোগ্রাম, সেটা নিয়ে আমরা অলরেডি বলে ফেলেছি। কম্পাইলার মূলত কাজ করে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে। অ্যাসেম্বলার যেরকম শুধুমাত্র নিম্ন লেভেলের বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাথে কাজ করে, আর কম্পাইলার গুলো কাজ করে কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে। ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোকে মেশিন করে রূপান্তর করার কাজ হচ্ছে কিন্তু আমাদের এই কম্পাইলার মহাশয়। তো আমরা যখন এরকম একটা কোড লিখি, এরকম যদি একটা সি এর একটা কোড লিখি, আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার একটা কোড ধর আমরা লিখলাম, লিখার পরে সেই কোডটা আমরা সরাসরি লিখলাম, লিখার পরে কম্পিউটার সেটাকে বুঝতে পারে না। বুঝতে পারার জন্য সে কি করে, কম্পাইলারের হেল্প নেয়। কম্পাইলার সেই কোডটাকে সামহাট এরকম কিছু একটাতে কনভার্ট করে, অর্থাৎ যেরকম দেখতে পাচ্ছি 011 এরকম কিছু একটাতে কনভার্ট করে। কনভার্ট করার পরে তখন কম্পিউটারটা দেখার পরে বুঝে ফেলতে পারে যে আমাকে কি কি বলা হয়েছে, আমি কি করতে পারি এখন। তখন কিন্তু কম্পিউটার প্রসেসর সেই অনুযায়ী আমাদেরকে একটা কাজ করে দেয়, এবং সেই কাজটা কিন্তু আমরা পরবর্তীতে আমাদের আউটপুট ডিভাইস গুলোতে দেখতে পারি। তো কম্পাইলারের কাজটা কিন্তু তাহলে মূলত কি দাঁড়াচ্ছে, কম্পাইলারের কাজটা হচ্ছে যে আমাদের যে প্রোগ্রামটা থাকবে সেই প্রোগ্রামটাকে মেশিন কোডে রূপান্তর করা। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রোগ্রাম কিন্তু পুরো একটা কোড, এই যে প্রোগ্রাম, এই যে আমাদের যে ধরো যে এখানে কয়টা লাইন আছে, 1টা 2টা 3টা 4টা, এরকম যে 4টা লাইন আছে, এই 4টা লাইনকে কিন্তু সে সরাসরি টোটাল যে প্রোগ্রামটা, এই টোটাল প্রোগ্রামটাকে একবারে হচ্ছে সে মেশিন কোডে কনভার্ট করে দেয়, তারপরে রানের দিকে যায়। ঠিক আছে, কম্পাইলারের কাজটা কি হচ্ছে, তাহলে কম্পাইলার পুরো কোডটাকে একবারে মেশিন কোডে রূপান্তর করে ফেলে। তাহলে হচ্ছে কম্পাইলারের বেশ কিছু সুবিধা আছে, আবার দুই একটা অসুবিধাও আছে। সেগুলো আমরা যদি দেখি, যে সুবিধাটা কি হচ্ছে, পুরো প্রোগ্রামটিকে একবারে বস্তু প্রোগ্রামে অনুবাদ করে। বস্তু প্রোগ্রাম বলতে আমরা এখানে বলছি হচ্ছে মেশিন কোড। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে মেশিন ল্যাঙ্গুয়েজ আছে সেই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্টটা করে ফেলে হচ্ছে আমাদের এই কম্পাইলার, এবং সে পুরো কোডটাকে একবারে করে ফেলে কম্পাইল। প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানিয়ে দেয়। কম্পাইলারের একটা
গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমাকে সে ভুলগুলো জানিয়ে দেবে, ঠিক আছে, এবং তোমার কোন লাইনে ভুল আছে সেই ক্ষেত্রে তোমার লাইনের যে নাম্বার গুলো সেগুলো তোমাকে বলে দিবে যে এত নাম্বার লাইনে তোমার ভুল আছে, এবং ভুলের প্রকার ভেদটাও তোমাকে কিছুটা বলে দিবে। তুমি যখন ধীরে ধীরে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যাবে, তুমি যখন প্রকারভেদ দেখলেই বুঝতে পারবা যে তোমার ক্ষেত্রে কি প্রোগ্রামের কি ভুল হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে যে প্রোগ্রামটা যখন কম্পাইল হবে, তো এই প্রোগ্রামটা রান করার জন্য আমাদের মেমোরিতে কিছু জায়গা প্রয়োজন হয়। তুমি যখন ভ্যারিয়েবল নিয়ে কাজ করবা, তারপর তোমার যে ডাটা স্ট্রাকচার গুলো থাকবে সেগুলোর জন্য কিন্তু মেমোরির প্রয়োজন হয়, ঠিক আছে। যে ডাটা স্ট্রাকচার বলো কিংবা তোমার যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো বলো, সেগুলোর জন্য যে প্রয়োজনীয় মেমোরি গুলো থাকবে সেই মেমোরি গুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের কম্পাইলার সেই মেমোরি গুলোকে নির্দিষ্ট করে দেয়, ঠিক আছে। তো কম্পাইলারের বেশ কিছু অসুবিধা আছে। তো কম্পাইলারের অসুবিধার মধ্যে একটা বড় অসুবিধা হচ্ছে যে কম্পাইলার তো পুরো কোডটাকে একবারে হচ্ছে মেশিন কোডে রূপান্তর করে, ঠিক আছে। অর্থাৎ তোমার পুরো কোডটা নিয়ে সে একবারে কাজ করছে। এই ক্ষেত্রে যেটা হয়, তোমার পুরো কোডে ধরো তুমি 3 জায়গায় ভুল করছো, তো 3 জায়গায় ভুল থাকলে যেটা হয় সে তোমার 3 জায়গার ভুলগুলোকে একসাথে দেখায়, এবং একসাথে দেখালে অনেক সময় এটা আমাদের বুঝতে একটু অসুবিধা হয় যে আমরা কোন ভুলটার ক্ষেত্রে কি সমাধান করতে পারি বা কোথায় কি ভুল আছে সেটা আমাদের জন্য বুঝতে একটু কষ্টকর হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে ধাপে ধাপে ভুল শনাক্ত করা যায় না। তো সবগুলো যখন আমাদেরকে একসাথে দেখায়, তখন আমাদের কিন্তু একটু খুঁজে বের করতে হয়, খুঁজে খুঁজে দেখে ধাপে ধাপে আমাদেরকে খুঁজে খুঁজে সংশোধন করতে হয়। তারপর বলা হচ্ছে মেমোরিতে বেশি জায়গার প্রয়োজন হয়, যেহেতু হচ্ছে আমাদের পুরো কোডটা নিয়ে একবারে কাজ করে, এর জন্য কিন্তু সে মেমোরিতে একটু বেশি জায়গা লাগিয়ে দেয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা হয়, আমাদের প্রোগ্রামটা কম্পাইল করতে হালকা একটু সময় লাগতে পারে, কিন্তু পরবর্তীতে কম্পাইল হয়ে যাওয়ার পরে রান করতে কিন্তু খুব একটা সময় এই ক্ষেত্রে লাগে না। তার মানে এখানে অসুবিধাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। অসুবিধাগুলো হচ্ছে আমাদের বিশেষ করে হচ্ছে ধরো যে আমাদের এইচএসসি তে আইসিটি যে প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল ভাইবার জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি তোমার জন্য হচ্ছে বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের এই প্রশ্ন চলে আসতে পারে। সেগুলোর জন্য আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে, সুবিধা অসুবিধা সবগুলোই। পরবর্তী কাজ হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারও হচ্ছে কম্পাইলারের মতোই আমরা বলতে পারি, কিন্তু এখানে এই ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। পার্থক্যটা আমরা অলরেডি বেশ কয়েকবার আলোচনা করে ফেলেছি, আমরা আবার এখানেও আলোচনা করবো, কোনো সমস্যা নেই, এখানে আমরা ডিটেইলে করবো আরো। ধরো হচ্ছে ইন্টারপ্রেটার একটি অনুবাদক প্রোগ্রাম, এটি হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় অনুবাদ করে। আমরা এতক্ষণ এটা নিয়ে আলোচনা করতেছিলাম যে কম্পাইলার বা ইন্টারপ্রেটারের কাজই হচ্ছে মূলত একটা হাই লেভেল ভাষাকে সে মেশিন ভাষায় রূপান্তর করবে। তারপরে বলা হচ্ছে যে যে আমাদের কম্পাইলার যেখানে পুরো একটা কোডকে একসঙ্গে কম্পাইল করে বা মেশিন ভাষায় রূপান্তর করে, কিন্তু আমাদের ইন্টারপ্রেটার কি করে, সে লাইন বাই লাইন কাজ করে। অর্থাৎ এক লাইন সে প্রথমে মেশিন করে রূপান্তর করবে, পরবর্তীতে সেই লাইনটাকে আগে এক্সিকিউট করে তারপর সে পরের লাইনে যাবে, ঠিক আছে। ধরো যে আমরা যদি কম্পাইলারের কথা চিন্তা করি, কম্পাইলার হলে এই ভাষার এই যে পাশের ভাষাটার ক্ষেত্রে কি করতে একটু খেয়াল করো। এই কম্পাইলার হলে কি করতে, এই পুরা যে ভাষাটা আছে পুরো ভাষাটাকে সে একবারে কম্পাইল করে মেশিন করে রূপান্তর করে ফেলতো। পুরো জিনিসটাকে সে একবারে মেশিন করে রূপান্তর করে তারপরে সে অন্য কাজে যেত। কিন্তু এখানে যেহেতু আমাদের হচ্ছে একটা ইন্টারপ্রেটার এই ভাষাটাকে নিয়ে কাজ করবে, এটা একটা পাইথনের কোড, তাহলে সে কি করবে, সবার আগে হচ্ছে আমাদের এই লাইনটাতে আসবে। এই লাইনটাতে আসার পর কি দেখবে, সে দেখতেছে যে এ সমান সমান 22, ঠিক আছে। অর্থাৎ এর মধ্যে সে 22 ভ্যালুটাকে স্টোর করে ফেলবে, ঠিক আছে। এরপরে এই লাইনের কাজ তার শেষ, এই লাইনটা সে এক্সিকিউটও করে ফেলবে, পাশাপাশি এটাকে আগে সবার আগে মেশিন করে রূপান্তর করবে, পাশাপাশি কি করবে, সেটাকে এক্সিকিউটও করবে। পরবর্তীতে এই লাইনে আসবে, এই লাইনটাকে সে মেশিন করে রূপান্তর করবে এবং এক্সিকিউট করবে। তারপরে সে এটা একটা কমেন্ট লাইন, এটাকে সে কাউন্ট করবে না। পরবর্তীতে সে এই লাইনে আসবে, এই লাইনে আসার পর সে কি করবে, যোগ করবে। দেখা যাচ্ছে যে এখানে আমাদের এ প্লাস বি করা আছে, অর্থাৎ এ এবং বি এর মধ্যে যে আমরা ভ্যালু দুটা রেখেছিলাম, এই ভ্যালু দুটাকে সে যোগ করবে। যোগ করে সে এই সামের মধ্যে সাম নামের যে ভ্যারিয়েবলটা আছে ভ্যারিয়েবলে লিখে দিবে। রেখে দিয়ে সে এই লাইনটাকে এক্সিকিউট করে ফেললো। পরবর্তীতে সেই লাইনে এসে আমাদেরকে রেজাল্টটাকে প্রিন্ট করে দেখিয়ে দিবে। এইটা হচ্ছে আমরা যদি চিন্তা করি, এইখানে যদি একটা কম্পাইলার কাজ করতো, কম্পাইলার কাজ করলে পুরো কোডটাকে সবার আগে মেশিন করে রূপান্তর করতো, তারপরে সে হচ্ছে এক্সিকিউট করতো। কিন্তু এখানে যেহেতু একটা ইন্টারপ্রেটার এই কাজটা করছে, সে কি করছে, একটা লাইনকে সে মেশিন করে রূপান্তর করছে এবং পরবর্তীতে সে সেটাকে এক্সিকিউট করছে। একটা লাইন মেশিন করে যাচ্ছে, এক্সিকিউট হচ্ছে, তার মানে লাইন বাই লাইন কাজ হচ্ছে। এখানে কিন্তু পুরো কোডটা নিয়ে কাজ হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মূল পার্থক্য। এবং পরীক্ষার জন্য ইন্টারপ্রেটার এবং যে কম্পাইলার, এই দুটার পার্থক্য কিন্তু আসার মতো একটা প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে কিন্তু এটা বই থেকে খুব ভালো করে পড়বে এবং 2-3 বার লিখেও ফেলবা। আশা করা যায় যে এই ধরনের প্রশ্ন তোমাদের কোনো না কোনো পরীক্ষায় চলেই আসবে। ওকে, এখানে আমরা ইন্টারপ্রেটারের কিছু সুবিধা দেখি। দেখো এখানে প্রথম সুবিধাটা বলা হচ্ছে যে এক লাইন করে কাজ করে, অর্থাৎ তোমাকে একটা লাইন প্রথমে মেশিন করে রূপান্তর করছে, এক্সিকিউট করছে, তারপর পরের লাইনে যাচ্ছে।
এটি ব্যবহার করে প্রোগ্রামের ভুল সংশোধন বা প্রোগ্রাম পরিবর্তন করা সহজ। যেহেতু তোমার হচ্ছে যে একটা লাইন করে কাজ করতেছে, তোমার কোন লাইনে গিয়ে ভুলটা হচ্ছে তুমি এটা খুব সহজেই এটাকে বুঝে ফেলতে পারবা। সেই ক্ষেত্রে তোমার ভুল সংশোধন করাটাও সহজ হবে। পাশাপাশি তোমার যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, কোথায় ভুল হচ্ছে সেই অনুযায়ী তুমি সেটাকে খুব সহজে চেঞ্জও করতে পারবা। ঠিক আছে? তো আমাদের ইন্টারপ্রেটার যেহেতু খুব বড় একটা কোড নিয়ে কাজ করতেছে না, শুধু একটা লাইন করে কাজ করতেছে, এর জন্য ইন্টারপ্রেটার কিন্তু কম্পাইলারের যে একটা সাইজ ছোট হয়, অর্থাৎ তাকে কিন্তু খুব বড় রকমের কোড নিয়ে কাজ করতে হয় না, সে কিন্তু শুধুমাত্র একটা লাইন নিয়ে কাজ করে। সেই ইন্টারপ্রেটারটা কিন্তু আকারে তুলনামূলকভাবে ছোট হয়। ঠিক আছে? এরপরে বলা হচ্ছে যে অনুদিত প্রোগ্রামকে মেমোরিতে সেভ করে রাখতে হয় না, অর্থাৎ অনুদিত মানে আমরা যে প্রোগ্রামটাকে মেশিন করে রূপান্তর করতেছি এই কোডটা কিন্তু আমাদের মেমোরিতে সেভ হয় না। তুমি যদি সি কে কম্পাইল করে সাথে সাথে কিন্তু ডট এক্সিকিউট একটা ফাইল তৈরি হবে বা প্লাস ডট ও নামের একটা ফাইল তৈরি হবে, সেই ফাইলগুলো কিন্তু মেমোরিতে সেভ হয়ে থাকবে। ঠিক আছে? অর্থাৎ তোমার মেমোরিতে কিন্তু একটা আলাদা করে জায়গা নিয়ে নিচ্ছে, কিন্তু তুমি যখন ইন্টারপ্রেটার ইউজ করবা তখন কিন্তু সেই ক্ষেত্রে এই ফাইলগুলো কিন্তু সেভ হয় না। অর্থাৎ ইন্টারপ্রেটারের ক্ষেত্রে লাইনটাকে ইন্টারপ্রেট করছে, অর্থাৎ মেশিন কোডে রূপান্তর করছে, এক্সিকিউট করছে, অর্থাৎ প্রত্যেকবার তোমাকে কোডটাকে ইন্টারপ্রেট করে করে রান করতে হবে। কিন্তু আমাদের যে কম্পাইলার থাকে, কম্পাইলার কিন্তু সে আলাদা একটা এক্সিকিউশন ফাইল তৈরি করে নেয় এবং আউটপুট ফাইল তৈরি করে নেয়। সেই ফাইলগুলো কিন্তু আমার মেমোরিতে সেভ হয়ে থাকে, এগুলো কিন্তু আমাদের জন্য একটা এক্সট্রা জায়গাও নিয়ে নেয়। কিন্তু আমাদের ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা সে নিচ্ছে না, কারণ কিন্তু সে আলাদা করে এরকম ভাবে কোনো কিছু সেভ করছে না। মোহাম্মদ আশরাফুল হাত উঠিয়েছ, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আজকে আসসালাম। প্রথম জয়েন হয়েছি এই ক্লাসে। আচ্ছা আচ্ছা। আমাদের যে বাকি ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোর রেকর্ডিং তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি কখনো কোনো কিছু অসুবিধা হয় তোমার সেই রেকর্ডিং গুলো দেখে নেওয়ার অনুরোধ থাকলো। পাশাপাশি হচ্ছে আমাদের আজকের ক্লাসটা কিন্তু সম্পূর্ণ নতুন টপিকের উপর চলছে, আমাদের আগের কোনো কিছুর সাথে আজকে লিঙ্ক নেই। কাজেই তুমি যদি আজকের ক্লাসে মনোযোগী হও আশা করা যায় তুমি ক্লাসগুলো বুঝতে পারবে। আর কোনো প্রশ্ন? ইনশাআল্লাহ আজকে থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা এতক্ষণ ইন্টারপ্রিটারের সুবিধাগুলো করলাম, এখন আমরা যদি একটু অসুবিধাগুলো দেখি। ঠিক আছে? তো ইন্টারপ্রেটার ব্যবহার করে প্রোগ্রামটি কাজের উপযোগী করতে অনেক সময় লাগে। ঠিক আছে? কেন সময় লাগে? ধরো যে আমাদের যে কম্পাইলার থাকে, কম্পাইলার কিন্তু প্রত্যেক পুরো যে কোডটা আছে পুরো কোডটাকে একবার কম্পাইল করে ফেলে, এরপর তুমি এটাকে রান করে ফেলতে পারবে। কিন্তু এখানে ইন্টারপ্রেটারের কাজটা কিন্তু লাইন বাই লাইন হয়, এক লাইন করে সে পড়ে, এক লাইন করে সে মেশিন করে নিয়ে যায়, এক লাইন করে সে রান করে। তো এই জন্য যেহেতু বারবার এই কাজটা হয়, এই প্রসেসটার জন্য একটু সময় বেশি লাগে তুলনামূলক। যদিও তুমি এটা চোখের দেখায় বুঝবা না, তুমি যখন নর্মাল কোড রান করবো তখন তুমি বুঝবে না, কিন্তু তোমার যখন সফটওয়্যারটা খুব বড় হবে, তোমার যখন অনেক বড় একটা কোড হবে, সেক্ষেত্রে তুমি হয়তো কিছুটা বুঝলেও বুঝতে পারেন। তবে আমরা নর্মালি যে সাধারণ যে কোড গুলো লিখি এই কোড গুলো দেখে আমাদের আসলে বোঝার উপায় থাকে না যে আসলে স্লো কাজ করতেছে না ফাস্ট কাজ করতেছে। ঠিক আছে? এর পরবর্তীতে আছে যে ইন্টারপ্রেটারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম পুনরায় রূপান্তরের প্রয়োজন হয়। এই যে একটু আগে বললাম যে আমরা সি প্লাস প্লাস বা সি এর ক্ষেত্রে যদি আমরা হচ্ছে যেহেতু এগুলো কম্পাইলার ইউজ করে, তুমি যদি এই কোডটাকে একবার কম্পাইল করো সাথে সাথে একটা এক্সিকিউশন ফাইল তৈরি হয় এবং সাথে সাথে একটা আউটপুট ফাইল তৈরি হয়। তো সেই ফাইলগুলো ইউজ করে তুমি কিন্তু এই কোডটাকে আবার কম্পাইল না করেই আবার ইউজ করতে পারবা, সেই প্রোগ্রামটাকে ইউজ করতে পারবা। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কিন্তু আলাদা করে এরকম কোনো ফাইল তৈরি হয় না। এর জন্য তোমাকে কি করতে হবে, এই কোডটাকে তুমি যদি একবার রান করছো, রান করার পরে যদি আবার দ্বিতীয়বার রান করতে চাও তখনও কিন্তু তোমাকে আবার পুনরায় সেগুলাকে ইন্টারপ্রেট করতে হবে, অর্থাৎ ট্রান্সলেট করে করে আগাতে হবে। কিন্তু কম্পাইলারের ক্ষেত্রে এই কাজটা করতে হয় না, একবার কম্পাইল করলে সে কয়েকবার বা তোমার যতবার খুশি তুমি রান করতে পারবা। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে তুমি যখন একবার ইন্টারপ্রেট করবা একবারই রান করতে পারবা, পুনরায় আবার রান করতে গেলে সে আবার শুরু থেকে ইন্টারপ্রেট করে করে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটু সময়ের হচ্ছে একটু হেরফের হয়, যদিও এটা আমরা যখন নর্মাল প্রোগ্রামিং করি তখন বুঝতে পারি না। ঠিক আছে? তো এই ধরনের হচ্ছে সুবিধা অসুবিধা গুলো আছে। তো এই সুবিধা অসুবিধা গুলো মিলিয়ে তোমরা কিন্তু এবং বৈশিষ্ট্য গুলো মিলিয়ে তুমি কি করতে পারো, তুমি ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে একটা ছক আকারে একটা পার্থক্য তৈরি করে ফেলতে পারো। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, আমাদের হোমওয়ার্কের মধ্যে তোমরা হচ্ছে কাজটা একটা করে ফেলবে। সেটা হচ্ছে কি, আমাদের কম্পাইলার ভার্সেস আমাদের যে ইন্টারপ্রেটার আছে সেই কাজটা তোমরা করে ফেলবে। এর যে পার্থক্য হবে সেই পার্থক্যগুলো তোমরা লিখে ফেলবে এবং এটা পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। এবং আশা করা যায় যে তোমরা হচ্ছে এই প্রশ্নটা পরীক্ষায় কমন পেয়ে যাবা। এবং এমসিকিউ এর জন্য হচ্ছে এই যে সুবিধাগুলো আছে কোনটা কি সুবিধা, এই ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? এবং হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি যে কম্পাইলার ইউজ করে এরকম ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে হচ্ছে আমাদের যে সি ল্যাঙ্গুয়েজটা আছে এটা কিন্তু আমাদের কম্পাইলার ইউজ করে কাজ করে। ঠিক আছে?
এবং পাশাপাশি সি প্লাস প্লাস কিন্তু কম্পাইলার দিয়ে কাজ করে, এবং ইন্টারপ্রেটার দিয়ে কাজ করে হচ্ছে আমাদের পাইথন। ঠিক আছে, এবং আরো বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেমন হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এগুলো কিন্তু ইন্টারপ্রেটার দিয়ে কাজ করে। তো এখানে আমরা হচ্ছে বেশ কিছু এমসিকিউ আছে, তোমাদের এমসিকিউ গুলো তোমরা 2 মিনিট দেখো, দেখে দেখে চিন্তা করো যে কোনটা হতে পারে। 2 মিনিট পরে আমরা এটাকে নিয়ে সলিউশন করবো, কোনো সমস্যা নেই। তোমরা একটু দেখো কিছুক্ষণ, আমি একটু তোমাদের 2 মিনিটের ব্রেক দিলাম। এই 2 মিনিট পরে আমরা আবার এই এমসিকিউ গুলো থেকে শুরু করবো। ওকে, আমরা ব্রেক থেকে চলে আসলাম। আমরা বলতেছিলাম যে আমাদের যে পড়াশোনা এইটুকু যা করছি এর উপর একটা এমসিকিউ এর সেশন বলতে পারো এটা ছিল। তো এখানে যদি দেখো, প্রথম প্রশ্নটা আছে হচ্ছে আমাদের কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদক প্রয়োজন হয় না। তো অনুবাদকের কাজটা কি যদি আমরা একটু খেয়াল করি, অনুবাদকের কাজ হচ্ছে মূলত একটা ল্যাঙ্গুয়েজকে মেশিন করে রূপান্তর করা। ঠিক আছে, তো যদি সেই ল্যাঙ্গুয়েজটা মেশিন কোডেই থাকে বা মেশিন ল্যাঙ্গুয়েজেই থাকে, তাহলে তো তাকে আর অনুবাদ করার কোনো প্রয়োজন নাই। তাহলে এটার উত্তর হবে হচ্ছে আমাদের মেশিন প্রোগ্রাম। অর্থাৎ যদি কোনো ভাষা কোনো প্রোগ্রাম মেশিন ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, সেক্ষেত্রে সেটাকে আর অনুবাদ করার প্রয়োজন হয় না। সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা তোমাদের বইয়ে লেখা আছে এখান থেকে এটা, এবং এটা ইম্পর্টেন্টও বটে। চিটাগাং বোর্ডে এবং সিলেট বোর্ডে কিন্তু এই প্রশ্নটা 2বার এসেছে। পরবর্তী বলা হচ্ছে যে প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে দক্ষ প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য হয় অবশ্যই, কারণ হচ্ছে যে 0101 দিয়ে তুমি যদি কোনো একটা কোড লিখো, সেটা বোঝা বা সেটা পরিবর্তন করা এটা খুবই কষ্টসাধ্য। এবং তুমি যদি এটা নিয়ে কাজ করেও ফেলো, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই খুবই দক্ষ হতে হবে, যে তুমি কম্পিউটারের সব খুঁটিনাটি বুঝে ফেলেছো, তখন তুমি এটা নিয়ে কাজ করতে পারো। এবং তবে সেটা এখন আর কেউ করে না, এবং সেটা বাস্তবসম্মতও না। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, প্রোগ্রাম দ্রুত দ্রুত হয়, কারণ কি এটা যেহেতু মেশিন কোডেই আছে, সেটা তো আর কোনো কম্পাইলেশনের প্রয়োজন পড়ে না বা ইন্টারপ্রেট করার প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রামটা আসলেই দ্রুত হয়। কাজে আমরা বলতে পারি যে এই 3টাই সঠিক। তাহলে উত্তর হচ্ছে আমাদের জন্য ডি নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। এবার বলা হচ্ছে যে অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা, এটা নিয়ে আমরা আলোচনা করছি অলরেডি। সেটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষা হচ্ছে আমাদের 2য় প্রজন্মের ভাষা। তো এই ছিল হচ্ছে আমাদের এমসিকিউ এর পালা। আমরা যদি সামনের দিকে আগাই, তো এখানে তুমি যদি দেখো এই, ওকে, পরবর্তীতে বলা হচ্ছে যে আমাদের প্রোগ্রামের সংগঠন বা প্রোগ্রামের যে স্ট্রাকচার, অর্থাৎ আমাদের যে প্রোগ্রামটা হবে এটা দেখতে কিরকম হবে বা এটা আমরা কিভাবে লিখবো, সেই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আলোচনা করা হচ্ছে। যদিও আমরা এখানে প্রোগ্রাম লিখে দেখবো না আজকে। আজকে আমরা কাজটা হচ্ছে মূলত হচ্ছে একটু বুঝে শুনে নেওয়া বা যতটুকু বুঝে দেয় আর কি সেটাকে করে ফেলা। তো বলা হচ্ছে যে একটা প্রোগ্রামের যে গঠনটা হবে বা যে দেখতে কিরকম হবে, এটা মানে কিভাবে লেখা হবে, এই জিনিসগুলো নিয়ে এখানে একটা আলোচনা করা হচ্ছে। বলা হচ্ছে যে একটি প্রোগ্রামের পুরো গঠন, বিশেষ করে ভেতরের ছোট ছোট অংশের গঠন এবং পারস্পরিক সম্পর্ককে প্রোগ্রামের সংগঠন বলে। অর্থাৎ সেটা প্রোগ্রামের গঠন কিরকম হবে, লাইনের শেষে তুমি কি দিবা, লাইনের শেষে তোমাকে কোনো কিছু দিতে হবে কিনা, একটা সেমিকোলন দিতে হবে কি হবে না, অর্থাৎ অর্থাৎ তোমার কিভাবে তুমি কোডটা লিখবা এবং এদের মধ্যে সম্পর্কটা কিরকম হবে। একটা ফাংশন থাকলে তুমি ফাংশনটাকে কিভাবে কল করবা, ফাংশনটাকে কিভাবে ইউজ করবা, এই জিনিসগুলোর যে স্ট্রাকচারটা হবে, মোটামুটি এই স্ট্রাকচারটা কিরকম হবে সেটা নিয়ে হচ্ছে আমাদের এই প্রোগ্রামের সংগঠন বা স্ট্রাকচার। এটা নিয়ে এখানে আমরা টুকটাক আলোচনা করবো। এগুলো মুখস্থ করার কোনো কিছু নয়, এগুলোর সংজ্ঞাও তোমাদের এমনি মনে থাকবে। তুমি যদি 2-1 বার করো, তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। মূলত এখানে আমরা যদি বলতে পারি যে একটা প্রোগ্রামের স্ট্রাকচার কেমন হবে, কোনটার পর কি থাকবে, কোথায় তোমার মেইন ফাংশন থাকবে, কোথায় তোমার তুমি ডিক্লারেশন গুলো কোথায় করবা, তোমার মানে তোমার ভ্যারিয়েবল গুলো তুমি কোথায় ডিক্লেয়ার করবা, ভ্যারিয়েবল গুলো কিভাবে রাখবা, সেই জিনিসপত্র গুলোই হচ্ছে আমাদের প্রোগ্রামের যে স্ট্রাকচার সেগুলোর মধ্যে পড়ে। আমরা যখন এগুলো নিয়ে প্র্যাকটিক্যাল কাজ করবো, তখন আমরা খুব ভালো করে এগুলো আরো বুঝতে পারবো। তো এখানে তোমাদের হচ্ছে ভালো সংগঠনের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যে প্রচলিত নিয়ম মেনে চলে এবং বিভিন্ন অংশের সম্পর্ক সহজ ও স্পষ্ট থাকে। অর্থাৎ তুমি হচ্ছে যখন একটা ভালো স্ট্রাকচারের কোড লিখতে যাবা, তুমি ধরো যে ছড়ায় ছিটায় লিখতে, ধরো একটা ফাংশন লিখতে, শুরুতে একটা ফাংশন লিখলে লাস্টে তুমি যখন ফাংশন কল করতেছো, কোথা থেকে ফাংশনটা আসতেছে তুমি তোমার কোড দেখে সহজে বুঝতে যাচ্ছে না, তখন কিন্তু তোমার এই কোডটাকে একটা ওয়েল স্ট্রাকচার বা ভালো স্ট্রাকচারের কোড বলা যায় না। তোমার কোডটা যত গুছানো হবে, তোমার ফরম্যাটিং যত সুন্দর হবে, ফরম্যাটিং মানে হচ্ছে ধরো যে আমাদের কোডটাকে যখন আমরা লিখি তখন কতটুকু স্পেস হবে, কয়টা স্পেস হবে, এই জিনিসগুলো নিয়ে যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো, তখন আমরা বুঝতে পারবো যে আসলে ফরম্যাটিং জিনিসগুলো কিরকম, ফরম্যাটিং থাকলে আমাদের কোড পড়াটা কিভাবে সহজ হয়, সেই জিনিসগুলো যখন আমরা দেখবো, তখন বুঝবো যে আসলে একটা ওয়েল স্ট্রাকচার্ড কোডের বৈশিষ্ট্যগুলো কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে সঠিক ডাটা স্ট্রাকচার ব্যবহার করা। ডাটা স্ট্রাকচার জিনিসটা নিয়ে যদি আমাদের পড়াশোনা নেই, জাস্ট এইটুকু মনে রাখো যে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ডাটা স্ট্রাকচার সুইটেবল হয়। ঠিক আছে, অর্থাৎ যখন যখন তুমি মাল্টিপল সংখ্যা নিয়ে কাজ করবা, তখন আমরা কিন্তু অ্যারে ইউজ করি, এরকম নানা ধরনের ডাটা স্ট্রাকচার আছে।
এই ডাটা স্ট্রাকচার গুলো তোমাকে ওয়াইজলি ইউজ করতে হবে, অর্থাৎ যেখানে যেটা প্রয়োজন সেটাই তুমি যদি সেখানে ইউজ করতে পারো তোমার কোডটা কিন্তু সুন্দর হবে। পাশাপাশি হচ্ছে প্রোগ্রামের গতি প্রবাহ সুনির্দিষ্ট থাকে, অর্থাৎ তোমার যে প্রোগ্রামটা কোনটার উপরে কি এক্সিকিউট হবে, কোনটার পর কি হবে, সেই জিনিসটা সুন্দর করে একটা ফ্লো আকারে যাবে, অর্থাৎ কোনো কিছু এলোমেলো ভাবে যাবে না। ঠিক আছে, যেখানে যেটা প্রিন্ট করার কথা সেখানে সেটাই প্রিন্ট হবে, অর্থাৎ এলোমেলো কোনো কাজ হবে না। সেটা কিন্তু একটা সুন্দর কোডের বৈশিষ্ট্য। এবং হচ্ছে কি আমাদের যে দুর্বল যে সংগঠন থাকবে সেগুলোর ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে যে সম্পর্কগুলো থাকবে হচ্ছে অনিয়মিত, অস্পষ্ট, অর্থাৎ যে একটা কোডের সাথে একটা ভ্যারিয়েবলের সাথে সেই ভ্যারিয়েবলটা যেখানে ইউজ করতেছো সেটার সম্পর্কটা খুবই কঠিন। তুমি ভ্যারিয়েবলটা কোথায় ডিক্লেয়ার করছো, কোথায় চেঞ্জ করলে তোমার ভ্যারিয়েবলটা আবার ঠিক হয়ে যাবে, এই জিনিসগুলো ধরো তুমি খুঁজে পাচ্ছ না, তখন কিন্তু তোমার জন্য এটাকে একটা ওয়েল স্ট্রাকচার কোড বলা যাবে না। এবং ওয়েল স্ট্রাকচার না থাকলে তুমি কিন্তু এই কোডের যে ইউজেবিলিটি বলো বা কোডের মেইনটেনেন্স বলো, এই কাজগুলো কিন্তু তোমার জন্য খুবই কঠিন হয়ে যাবে। এবং হচ্ছে প্রবাহ বা ফ্লো এলোমেলো থাকবে, অর্থাৎ তোমার যে কোডটা হবে, কোডটা কোনটার উপরে কি হবে এটা খুব সুন্দর ভাবে যাবে না, একটার পর একটা আমরা ধরো যে আন্দাজে হয়ে যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই, এরকম একটা বাজে ব্যাপার কিন্তু তৈরি হয়ে যেতে পারে দুর্বল কোডের ক্ষেত্রে। এরপর আছে হচ্ছে আমাদের প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। তো প্রোগ্রাম গুলো যে আমাদের তৈরি করবো, অর্থাৎ আমরা যখন একটা প্রোগ্রাম তৈরি করবো, আমরা জানি যে প্রোগ্রাম গুলো কেন তৈরি করছি, আমরা কম্পিউটার দিয়ে বা একটা মেশিন দিয়ে আমরা কোনো কিছু কাজ করিয়ে নেওয়ার জন্য কিন্তু প্রোগ্রাম তৈরি করছি। নির্দিষ্ট একটা কাজ আমরা করিয়ে নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে এরকম একটা কোড লিখে ফেলি। তো কোড লেখার ক্ষেত্রে আমাদের সবার আগে কি করতে হবে, যে আমরা কেন কোড লিখতেছি সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। অর্থাৎ কোনো কারণ ছাড়া তো আমরা হুদাই কোড লিখলে আমাদের তো কোনো লাভ নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সবার আগে আমাদেরকে বের করতে হবে যে সরি পড়ে গেছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে আসলে যে আমরা কোডটা কেন লিখতে চাচ্ছি বা কোড দিয়ে আমাদের কাজটা কি হবে। সেই জিনিসগুলো থেকে আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যাবো। সেই জন্য কিন্তু আমাদের কি প্রধান কিছু ধাপ আমাদেরকে অনুসরণ করা উচিত। এটা হচ্ছে একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবো, একটা ভালো প্র্যাকটিস বলতে পারবো। এবং তুমি যদি এভাবে আঁকাও সেক্ষেত্রে তোমার কিন্তু কোড করাটা আরো বেশি ইফিসিয়েন্ট হবে। তো সবার আগে যেটা করতে হবে কি, সমস্যা নির্দিষ্ট করতে হবে, অর্থাৎ তোমার কি সমস্যা আছে, তুমি কোন সমস্যাটা সমাধান করার জন্য তুমি একটা কোড লিখতে যাচ্ছ, সেই সমস্যাটাকে আমি নির্দিষ্ট করতে হবে। যে ধরো যে আমি কি করতে চাই, আমার কাছে একটা ত্রিভুজ আছে বা ত্রিভুজের একটা হাইট আছে আর বেজ আছে, তুমি সেটাকে একটা ক্ষেত্রফল বের করতে চাও, এটা তোমার একটা সমস্যা। সমস্যাটাকে তোমাকে খুব ভালো করে বুঝতে হবে আগে, তারপর কি করতে হবে, একটা অ্যালগোরিদম তৈরি করতে হবে। অর্থাৎ অ্যালগোরিদম জিনিসটা কি, তুমি কিভাবে কাজটা করতে পারো। অর্থাৎ তোমাকে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য তোমার কি লাগবে, শুধু তোমার হচ্ছে ত্রিভুজের ভূমি জানতে হবে, উচ্চতা জানতে হবে, তারপর কি করতে হবে, সেইগুলোকে তোমার একটা সূত্র ব্যবহার করে সেটার ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফলটা বের করার পরে ক্ষেত্রফলটা প্রদর্শন করতে হবে বা দেখাইতে হবে। তোমার কিন্তু কি কাজের কিছু ধাপ থাকবে, এই ধাপগুলোকে তুমি নির্দিষ্ট করে ফেলো, সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদমের পরে আসা হচ্ছে কি, ফ্লোচার্ট অঙ্কন। ফ্লোচার্ট অঙ্কন জিনিসটাকে, অর্থাৎ তোমার যে কাজটা হবে এই কাজটা তুমি যে অ্যালগোরিদমটা লিখছো, এই অ্যালগোরিদমটাকে তুমি কি করতেছো, একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করতেছো, যে কোনটার পরে কোনটা হবে, কখন ইনপুট নিবা, কখন তুমি সেই সূত্র ব্যবহার করে কাজ করবে, এরকম নানাভাবে তুমি ধাপে ধাপে যে কাজগুলো করতেছো এটাকে তুমি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লোচার্ট অঙ্কন। এরপর গিয়ে তুমি হচ্ছে তোমার যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিং মোতাবেক অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে তুমি একটা কোড লিখবা। এবং কোডটা লেখার পরে তুমি কি করবা, টেস্টিং এন্ড ডিবাগিং করবে, অর্থাৎ কোডটা পরীক্ষা করবে এবং ডিবাগ করবে। পরীক্ষা করা মানে কি, তুমি ধরো যে কোডটা লিখে ফেলছো, লিখে ফেলার পরে তুমি কোডটা চালানোর চেষ্টা করলা, যে তুমি কোডটা চলছে কিনা। চলার পরে তুমি দেখলা যে টেস্টিং করতেছো, অর্থাৎ চালানোর চেষ্টা করাটা কেমন হচ্ছে টেস্টিং। টেস্ট করার পরে তুমি দেখলা যে কোথায় কোথায় ভুল আছে, ভুলটা বাইর করার পরে তুমি যে ভুলগুলোকে সংশোধন করতেছো সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে ডিবাগিং। আমরা অনেক সময় বলি না যে আমার একটা ফোনে একটা বাগ হয়েছে বা এই অ্যাপের একটা বাগ হয়েছে, এই বাগগুলোকে আমরা বলতে মূলত হচ্ছে যে প্রোগ্রামের যে ভুলগুলো সেগুলোকে আমরা বাগ বলতেছি। ঠিক আছে, এবং এই বাগগুলোকে সলভ করা যায় কিভাবে, প্রোগ্রামটাকে তুমি সুন্দর করে তোমার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো সংশোধন করবা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিবাগিং। ওকে, অর্থাৎ বাগ মানে হচ্ছে আমাদের ভুল, সেই ভুলগুলোকে সংশোধন করাকে আমরা বলতেছি হচ্ছে ডিবাগিং। এরপর হচ্ছে ডকুমেন্টেশন ও রক্ষণাবেক্ষণ, অর্থাৎ তুমি এই প্রোগ্রামটাকে পরবর্তীতে প্রকাশ করবে এবং এখন যখন যখন ক্ষেত্রে তোমার মেইনটেনেন্স দরকার হয় সেই ক্ষেত্রে তুমি এগুলোকে মেইনটেইন করবে। অর্থাৎ মেইনটেনেন্সের ক্ষেত্রে কি করতে পারে, ধরো যে তোমার সফটওয়্যারটা তুমি হচ্ছে স্কেলেবল করবা, ধরো যে তোমার স্কেলেবল জিনিসগুলো আসলে কঠিন হয়ে যায়, অর্থাৎ ইউজার যত বাড়বে তখন কি আমাদের প্রোগ্রাম গুলো যাতে ঠিকঠাক ভাবে কাজ করতে পারে, এর জন্য যেভাবে রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয় সেভাবে আমরা এগুলোকে রক্ষণাবেক্ষণ করবো। ঠিক আছে, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে মেইনটেনেন্স। তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে একটা প্রোগ্রাম যখন তুমি তৈরি করবা তখন তোমাকে বেশ কিছু ধাপ মেনে চলতে হবে। ঠিক আছে, ধাপগুলো যে তোমার খুব ছোট প্রোগ্রামের ক্ষেত্রে মানতেই হবে এরকম না, কিন্তু তুমি যখন বড় প্রোগ্রামের দিকে যাবো তখন কিন্তু তোমাকে এরকম ধাপগুলোকে অবশ্যই মানতে হবে। তবে ছোট ছোট প্রোগ্রামের ক্ষেত্রে আমরা খুব সহজেই যেহেতু হচ্ছে চিন্তা করে ফেলতে পারি, সেক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় দেখবো যে আমাদের এই যে অনেকগুলো স্টেপ আমরা স্কিপ করে সরাসরি কোডিংও করে ফেলতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে সেটা বড় প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। তো আমরা সামনের দিকে আগাই।
এরপর আছে হচ্ছে আমাদের অ্যালগোরিদম। অ্যালগোরিদম নিয়ে আমরা আচ্ছা ঠিক আছে, খুবই দুঃখিত, আমার ইন্টারনেট বারবার সমস্যা করছে। আমরা যেখানে ছিলাম আমরা অ্যালগোরিদম নিয়ে আলোচনা করছিলাম। তো অ্যালগোরিদম জিনিসটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা কাজ করতে যাব সেই ক্ষেত্রে আমাদের যে কাজের যে ধাপগুলো হবে, কোন কাজটার পর কোন কাজটা করবো, কিভাবে করবো, সেই ধাপগুলোকে নির্ধারণ করাই হচ্ছে আমাদের একটা অ্যালগোরিদম। অর্থাৎ আমাদের যে কোনো একটা কাজের জন্য কিন্তু একটা সুন্দর প্ল্যানিং স্ক্রিন শেয়ার প্রয়োজন। দাও না মনে হয়। ও সরি সরি, আমি স্ক্রিন শেয়ার দিতে ভুলে গেছি। স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের যে কাজের যে ধাপগুলো হবে, অর্থাৎ আমাদের কোন কাজের পর কি কাজ করতে হবে, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যালগোরিদম। ঠিক আছে, তো অ্যালগোরিদমের ক্ষেত্রে আমাদের কিন্তু বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে কোন ধাপের পর কোন ধাপটা হবে, এটা কিন্তু ক্রমটাকে মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের কিন্তু এই ক্রমগুলোর মধ্যে কিছু শর্ত জুড়ে দেওয়া থাকতে পারে, অর্থাৎ একটা কাজের পরে আমার অন্য একটা কাজ হবে কোনো শর্ত সাপেক্ষে, সেই ক্ষেত্রে আমার দেখা যেতে পারে কোনো শর্তের জন্য আমার 2টা স্টেপ এক্সট্রা করা লাগতে পারে, অথবা কোনো একটা শর্তের কারণে আমার কোনো একটা কাজ নাও করা লাগতে পারে। ঠিক আছে, এখানে তুমি যদি একটা ছোট্ট উদাহরণ দেখো, ধরো তুমি কলেজে যেতে চাও, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার একটা সাইকেল আছে, তুমি সাইকেল দিয়ে যাবা নাকি হেঁটে যাবা না রিক্সা দিয়ে যাবা, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার প্রথমে ধাপটা কি হবে, তুমি চিন্তা করবে আগে তোমার সাইকেল কি ঠিক আছে। হ্যাঁ, তোমার যদি সাইকেল ঠিক থাকে তুমি ধাপ 4-এ চলে যাবা, আর যদি না থাকে তাহলে ধাপ 2-এ যাবা। তো ধাপ 2-এ কি আছে, রিক্সা নাও, রিক্সায় যাও, আর একটা ধাপ 4 হচ্ছে সাইকেল চালিয়ে যাও। ঠিক আছে, অর্থাৎ তোমার যদি সাইকেল ঠিক থাকে তুমি সরাসরি ধাপ 4-এ চলে যাচ্ছ, অর্থাৎ ধাপ 1 থেকে ধাপ করে তুমি ধাপ 4-এ চলে আসলা, অর্থাৎ তুমি সাইকেল চালিয়ে তুমি স্কুলে চলে গেলা বা কলেজে চলে গেলা। ঠিক আছে, কিন্তু তোমার যদি সাইকেল ঠিক না থাকে তাহলে তুমি কি করবা, ধাপ 2-এ যাবা। ধাপ 2-এ যাওয়ার কাজ কি, তোমার রিক্সা নিবা, রিক্সায় চলে যাবা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমের একটা ছোট্ট উদাহরণ, এবং আমরা সামনের দিকে আরো 2-একটা উদাহরণ দেখবো, তাহলে আমাদের আরো বেশি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি চিন্তা করো, আমি তোমাকে বললাম তুমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা অ্যালগোরিদম তৈরি করবে। আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের 2টা জিনিস জানা থাকা লাগে, সেটা কি হচ্ছে কি, আমাদের ত্রিভুজের ভূমিটা কত হবে এবং আমাদের ত্রিভুজের যে উচ্চতাটা কত হবে সেটা আমাদের জানা থাকা লাগবে। এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের এই 2টা তথ্য দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সবার আগে তোমার এখানে আমাদের একটু এক্সট্রা একটু বিষয় নিয়ে আলোচনা করবো যে আমাদের অ্যালগোরিদমটা শুরু করতে হবে, শেষ করতে হবে। এটা আমাদের সকল অ্যালগোরিদমের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা একটা কমন প্র্যাকটিস। ঠিক আছে, আমাদের প্রথম ধাপ হচ্ছে আমাদের কাজটা শুরু করতে হবে, ইনিশিয়েট করতে হবে। দ্বিতীয় ধাপে আমরা কি করবো, আমরা ত্রিভুজের ভূমি এবং উচ্চতার মানটাকে আমরা গ্রহণ করবো, অর্থাৎ ত্রিভুজের ভূমিটাকে আমাদের জানতে হবে এবং উচ্চতাটাকেও আমাদের জানতে হবে। এটা জানার পরে আমরা আমাদের ক্ষেত্রফল বের করার যে সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করব, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই সূত্র ব্যবহার করে আমরা আমাদের ক্ষেত্রফলটা বের করব। 4 নম্বর ধাপে গিয়ে আমরা ক্ষেত্রফলটা সবাইকে দেখিয়ে দিব যে আমাদের ক্ষেত্রফলের রেজাল্টটা কি আসছে, এবং 5ম ধাপে গিয়ে আমরা অ্যালগোরিদমটা শেষ করে দিব। এভাবে আমাদের একটা অ্যালগোরিদম আমরা তৈরি করতে পারি। অর্থাৎ এখানে একটু খেয়াল রাখবা, তোমাদের পরীক্ষায় যদি কখনো আসে তোমাদের একটা বিষয় সবসময় কনস্ট্যান্ট থাকবে, সেটা কি, আমাদের শুরুর ধাপটা 1 নম্বর ধাপ হবে হচ্ছে শুরু, এবং সবার শেষের ধাপটা হবে হচ্ছে শেষ। এই 2টা জিনিস তোমাকে অবশ্যই দিতে হবে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় এই 2টা না দিলেও কিন্তু তুমি দেখা যাবে যে তোমার নাম্বার 2-1 নাম্বার চলে যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ তুমি পুরো জিনিসটাই ঠিকঠাক লিখছো কিন্তু জাস্ট এই 2টা জিনিস তুমি লেখো নাই, তখন কিন্তু তোমার দেখা যাবে যে কেউ চাইলে 1 নাম্বার কেটেও দিতে পারে। সেটা কিন্তু খুবই দুঃখজনক। যে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। স্টার্ট এবং এন্ড প্রচারের ক্ষেত্রে আমরা সেটা দেখবো, আমরা সামনের দিকে দেখবো সেটা। এরপর আসে হচ্ছে আমাদের ফ্লো চার্ট। ঠিক আছে, ফ্লো চার্টটা ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষা অনেক সময় ফ্লো চার্ট তৈরি করতে দেয়। তো ফ্লো চার্ট জিনিসটা কি হচ্ছে, আমরা যে সমস্যার সমাধানটা করব, ধরো যে আমরা একটা প্রোগ্রাম লিখবো, সেই প্রোগ্রাম লেখার জন্য আমাদের যে ধাপগুলো থাকবে, যেগুলো আমরা ধরো যে অ্যালগোরিদমের মাধ্যমে এতক্ষণ দেখলাম, এই অ্যালগোরিদমের ধাপগুলো কি আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করবো, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লো চার্ট। ঠিক আছে, ফ্লো চার্টের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এখানেও একটা শুরু থাকবে এবং শেষ থাকবে, এটা হচ্ছে আমাদের কমন প্র্যাকটিস, এবং মাঝখানে আমাদের হচ্ছে বিভিন্ন কাজ করতে হবে। ঠিক আছে, তো আমরা অনেক সময় কি করি, প্রোগ্রামের মধ্যে দেখি যে আমরা আমাদের একটা, ধরো যে তুমি যখন তোমার ফেসবুকে লগ ইন করো তখন তোমার কি করতে হয়, তোমার আমার ইমেল আইডি দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, সেগুলো কি ইনপুট আকারে দাও। ঠিক আছে, তো কোনো ইনপুট নেওয়ার কাজগুলো আমরা হচ্ছে এরকম আমাদের যে সামান্তরিক থাকে, যেটাকে আমরা প্যারালেলোগ্রাম বলি, এই প্যারালেলোগ্রাম বা সামান্তরিক দিয়ে চিহ্নিত করি। ঠিক আছে, অর্থাৎ কোনো ইনপুট নেওয়ার কাজ যেখানে হবে সেখানে আমরা এরকম একটা সামান্তরিক ইউজ করবো। কোনো প্রসেস বা প্রক্রিয়া যখন আমরা করবো সেখানে আমরা এরকম একটা আয়তক্ষেত্র ইউজ করবো। অর্থাৎ প্রসেস বা প্রক্রিয়া বলতে কি, আমরা কোনো যোগ করলাম, বিয়োগ করলাম। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু যে আমরা প্রসেস করতেছি বা কোনো একটা প্রক্রিয়া করতেছি, সেই ক্ষেত্রে আমরা এরকম রেক্টেঙ্গেল ইউজ করে ফেলবো। ঠিক আছে, কোনো সিদ্ধান্ত বা শর্ত যদি থাকে, অর্থাৎ ধরো যে আমরা একটু আগে দেখছিলাম যে সাইকেল ঠিক আছে কিনা, এটা কি একটা শর্ত বা এটা একটা সিদ্ধান্ত নেওয়ার মতো প্রশ্ন, সেরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, আমরা সেখানে আমাদের এরকম একটা ডায়মন্ড ইউজ করবো, বা সেটাকে আমরা ডায়মন্ড বলতে পারি বা হিরো বলতে পারি। ঠিক আছে, পাশাপাশি আরো 2টা চিহ্ন আছে, সেগুলো হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে প্রবাহ দিক, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, উপর থেকে নিচে যাবে বা পাশে যাবে কিনা,
কোন দিকে যাবে সেটাকে প্রকাশ করার জন্য আমরা কিন্তু এরকম চিহ্ন ব্যবহার করতে পারি বা অ্যারো ইউজ করতে পারি, ঠিক আছে। অর্থাৎ আবার যদি এরকম গোল্লা থাকে, এই গোলটা কিন্তু আবার ওই শুরু আর শেষের মতো না, শুরু আর শেষে যেটা থাকে সেটা হচ্ছে ওভাল, অর্থাৎ ডিমের মতো থাকে। আর এই যে এই গোল যেটা, এটা কিন্তু একদম গোল, এটাকে আমরা সংযোগ সংযোগ দেওয়ার জন্য ব্যবহার করি। অর্থাৎ যেখানে আমাদের দুইটা বা তিনটা অ্যারো এক জায়গায় যুক্ত হয় সেখানে আমরা এরকম একটা গোল্লা ইউজ করি, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো এখানে আমরা একটা ছোট্ট উদাহরণ আছে, এটা কি, এটা হচ্ছে দুইটা নাম্বার যোগ করার একটা ছোট্ট একটা ফ্লো চার্ট। দেখো এখানে শুরুতে আমরা কি করছি, একটা স্টার্ট করছি এবং স্টার্টের জন্য আমরা ব্যবহার করছি একটা ওভাল, অর্থাৎ একটা ডিমের মতো চিহ্ন। স্টার্টের পরে কি করতেছি, আমরা নাম্বার দুটাকে ইনপুট নিব, অর্থাৎ দুইটা নাম্বার যেটা আমরা যোগ করবো, যোগ করার জন্য তো নাম্বার দুটো লাগবে। নাম্বার দুটো ইনপুট নেওয়ার কারণে কিভাবে করতেছি, আমরা আমরা এরকম একটা সামান্তরিক দিয়ে বুঝাইলাম যে আমরা দুইটা নাম্বার ইনপুট নিচ্ছি, ইনপুট নাম্বার 1 নাম্বার 2। এরপরে আমাদের তো যোগ করতে হবে, আর যোগ করা মানে একটা প্রসেস বা একটা প্রক্রিয়া চালাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা একটা আয়তক্ষেত্র দিয়ে এটাকে প্রকাশ করতেছি যে সাম ইকুয়ালস টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। এরপর আমাদের কাজটা কি হবে, যে যোগফলটাকে আমাদের তো খালি যোগ করে রেখে দিলেই হবে না, যোগফলটা রেজাল্ট হিসেবে দেখাইতে হবে। তো এখানে বলতেছি আমরা প্রিন্ট সাম, অর্থাৎ সামটাকে লিখে দেখাবো আমরা, এটাকে আমরা বলছি প্রিন্ট সাম। এরপরে যেহেতু আমাদের কাজ শেষ, এরপর আমাদেরকে আমাদের ফ্লোচার্টটাকে এন্ড করে দিতে হবে। আমরা এন্ডে চলে আসলাম এবং এরকম একটা ডিমের মতো চিহ্ন বা ওভাল দিয়ে আমরা এরকম একটা এন্ড আমরা এখানে দেখাই দিলাম। এর পরবর্তীতে আমরা যদি দেখি, আমরা যদি এখানে যদি একটা ছোট্ট এক্সারসাইজ প্রবলেম আছে, সেটা হচ্ছে কি, দুইটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও প্রচার তৈরি করো। অর্থাৎ তোমাকে দুইটা সংখ্যা আমি দিব, ধরো তোমাকে আমি 2 আর 3 দিলাম, এর মধ্যে বড় কোনটা, ঠিক আছে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এটা তোমার কাছে আমরা আমাদের মতো মানুষের কাছে এটা খুবই সহজ, কিন্তু আমরা যখন প্রোগ্রাম করে এটা করতে যাবো তখন কিন্তু আমাদেরকে কিছু ধাপ অনুসরণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা সেটা সেটা কিভাবে করতে পারি, শুরুতে আমরা প্রোগ্রামটাকে শুরু করব, দুটি সংখ্যা এ এবং বি ইনপুট হিসেবে গ্রহণ করব। তার মানে আমরা কি করলাম, সবার আগে প্রোগ্রামটা শুরু করলাম, তারপরে এ এবং বি আমরা হচ্ছে দুইটা সংখ্যা, এখানে আমরা এ বলতে হচ্ছে একটা সংখ্যা বোঝাচ্ছি, বি বলতে আরেকটা সংখ্যা বোঝাচ্ছি, এরকম দুইটা সংখ্যা আমরা নিয়ে নিলাম। এই সংখ্যা দুইটাকে আমরা ইনপুট হিসেবে গ্রহণ করলাম। এরপর আমরা যাচাই করবো কিভাবে, এ কি বি এর চেয়ে বড়। আর আমরা একটা কন্ডিশন দিয়ে দিলাম যে এ কি বি এর চেয়ে বড়, ঠিক আছে। যদি হ্যাঁ হয়, অর্থাৎ যদি এ বি এর চেয়ে বড় হয়, তাহলে কি করবে, তাহলে এ কে বড় হিসেবে ছাপাই বলতে আমরা এটাকে লিখে দেখাই দিই যে এ হচ্ছে আমাদের বি এর চেয়ে বড়। আর যদি না হয় তবে বি কে বড় হিসেবে ছাপাই, অর্থাৎ যদি না হয় সেক্ষেত্রে আমরা বি কে বড় হিসেবে দেখিয়ে দিব। এরপর আমাদের যেহেতু ছোট বড় নির্ণয় করা শেষ, তাহলে আমাদের কি এখন কি করতে হবে, প্রোগ্রামটা শেষ করে দিতে হবে। তাহলে আমরা এইভাবে একটা অ্যালগরিদম লিখে ফেলতে পারি। শুরুতে আমরা শুরু করবো, দুইটা জিনিসকে ইনপুট নিয়ে ফেলবো, এরপরে আমরা যাচাই করবো যে কোনটা বড়। যদি এ বড় হয় তাহলে আমরা বলবো যে এ বড়, যদি বি বড় হয় তাহলে আমরা বলবো যে বি বড়, তারপর আমরা শেষ করে দিব। এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট একটা অ্যালগরিদম। এইরকম ভাবে তোমরা হচ্ছে আরো বিভিন্ন ধরনের প্রবলেমের অ্যালগরিদম বের করার চেষ্টা করবে। তোমরা যখন হচ্ছে এই অ্যালগরিদমের পাশাপাশি হচ্ছে তোমরা যখন প্র্যাকটিক্যাল ভাবে কোড লেখাও শিখে ফেলবে, তখন তোমাদের জন্য এই জিনিসগুলো তৈরি করা আরো বেশি সহজ হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে যে আমরা যেহেতু বলছিলাম যে নিজের অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করতে হবে, তাহলে ফ্লোচার্টটাও দেখে ফেলি। দেখো আমাদের ফ্লোচার্টটা হবে এরকম যে আমরা স্টার্ট করছি, এরকম একটা ওভাল দিয়ে আমরা বোঝাচ্ছি যে এখানে আমরা স্টার্ট করছি। এরপর হচ্ছে আমাদের এরকম একটা সামান্তরিকের মধ্যে আমরা ইনপুট হিসেবে এ এবং বি কে নিচ্ছি, এ হচ্ছে একটা নাম্বার, বি হচ্ছে একটা নাম্বার। তারপর দেখো আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে বা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, এর জন্য আমরা কি ইউজ করছি, ডায়মন্ড বা জিরো ইউজ করছি। বলা হচ্ছে যে ইজ এ গ্রেটার দেন বি, এ কি বি এর চেয়ে বড়। যদি ইয়েস হয়, ইয়েস হলে তুমি এদিকে চলে আসো, আর যদি নো হয় তুমি এদিকে চলে যাও, ঠিক আছে। তার মানে ইয়েস হইলে সে এদিকে যাবে, আর নো হইলে সে এদিকে যাবে, ঠিক আছে। নো হইলে কিন্তু সে কখনোই এদিকে যেতে পারবে না, আবার ইয়েস হইলে সে কখনোই এদিকে যেতে পারবে না। তার মানে কি, এখানে একটা শর্ত আছে যে এই শর্তটা যদি ফুলফিল করো তাহলে তুমি এদিকে যাবা, আর ফুলফিল না করতে পারলে তুমি এইদিকে চলে আসবা, ঠিক আছে। তারপরে ইয়েস হইলে তুমি কি প্রিন্ট করবা, ইয়েস হইলে তুমি এইখানে চলে আসবা, এখানে তুমি একটা আউটপুট দেখাবা। আউটপুট দেখানোর জন্য তুমি কি করবে, এরকম একটা সামান্তরিক ইউজ করবা। সামান্তরিকের মধ্যে লেখা হচ্ছে প্রিন্ট এ ইজ লার্জার, অর্থাৎ এ ইজ লার্জার, এ হচ্ছে বড়, এটা তুমি আমাদেরকে লিখে দাও। আর যদি নো হয়ে যায় সেক্ষেত্রে তুমি দেখাবা কি যে বি বড় হয়ে গেছে, তাহলে বি হচ্ছে বড়। এরপরে দেখো দুইটা জায়গা থেকে একদিকে চলে আসছে, এই জন্য এখানে আমরা একটা কানেক্টর ইউজ করছি। দুইটা যেহেতু একটা জায়গায় মিলিত হয়েছে, এই জন্য আমরা এখানে একটা গোল্লা মার্কা কানেক্টর দিয়ে এই কানেক্টর থেকে লাস্টে আমরা এন্ডে চলে গেছি এবং এন্ডে হচ্ছে আমরা ওভাল দিয়ে দিয়েছি। তার মানে হচ্ছে আমাদের এরকম একটা ফ্লোচার্টও কিন্তু আমাদের তৈরি করা সম্ভব। এখানে আমরা দেখলাম যে সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা এরকম যে ডায়মন্ড ইউজ করি সেটা কিভাবে কাজ করে। আচ্ছা সরি, আমি এখন আবার শুরু করছি। আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আমরা দুইটা নাম্বারের মধ্যে কোনটা বড় সেটা নির্ণয় করার একটা অ্যালগরিদম আর ফ্লোচার্ট বের করা শিখছিলাম। এখন আমরা যদি ফ্লোচার্টের দিকে আসি, ফ্লোচার্ট তৈরি করার জন্য আমাদের সবার আগে একটা প্রোগ্রাম শুরু করতে হবে। শুরু করার জন্য আমরা এরকম একটা স্টার্ট অপশন নিয়ে নিব। স্টার্টের জন্য আমরা কি একটা ওভাল ইউজ করবো, অর্থাৎ একটা এরকম ডিম্বাকার চিহ্ন ইউজ করবো। আমরা স্টার্ট অর্থাৎ শুরু করার জন্য এবং শেষ করার জন্য আমরা এরকম ডিম্বাকার সিম্বল ইউজ করব।
পরবর্তীতে আমরা যখন দেখতে যাবো দুইটা নাম্বার বড় আর ছোট কিনা, সেজন্য আমাদের অবশ্যই দুইটা নাম্বার ইনপুট হিসেবে নিতে হবে। সেজন্য আমরা ইনপুট হিসেবে দুইটা নাম্বার এ এবং বি নিয়ে নিব। তারপর আমরা যেটা করবো সেটার মধ্যে আমরা দেখবো যে এ আসলে বি এর চেয়ে বড় কিনা, ইজ এ গ্রেটার দেন বি, মানে এ কি বি এর চেয়ে বড় কিনা সেটা আমরা প্রশ্ন করছি। প্রশ্নটা করছি হচ্ছে আমরা এরকম একটা ডায়মন্ড সিম্বলের মধ্যে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কন্ডিশন বা সিদ্ধান্ত নেওয়ার হচ্ছে একটা সিম্বল। সেক্ষেত্রে আমরা দেখবো যে এ কি আসলেই বি এর চেয়ে বড়। যদি ইয়েস হয়, অর্থাৎ যদি আমাদের এ আসলেই বি এর চেয়ে বড় হয়, সেক্ষেত্রে ইয়েস, অর্থাৎ আমরা তখন লেফট সাইডে চলে আসবো। লেফটে চলে আসলে সেখানে আমরা বলতে পারবো যে প্রিন্ট করে দাও, অর্থাৎ লিখে দাও এ হচ্ছে বি এর চেয়ে বড়, এ হচ্ছে আমাদের লার্জার, অর্থাৎ এ বড়। আর যদি না হয়, অর্থাৎ এ যদি বি এর চেয়ে বড় না হয়, সেক্ষেত্রে আমাদের ডান সাইডে নো এর ক্ষেত্রে চলে আসা, এবং নো এর চলে আসলে আমরা দেখতে পারবো যে আমাদের বলা হচ্ছে যে বি ইজ লার্জার, অর্থাৎ বি হচ্ছে আমাদের বড়। এবং এখানে আমরা যেদিকেই আসি না কেন, শেষে আমাদের কি করতে হবে, কোডটাকে শেষ করতে হবে। তার মধ্যে আমরা এরকম একটা যেহেতু দুইটা সিদ্ধান্ত থেকে দুইটা ওয়ে আসতেছে, সেই জন্য আমরা এখানে একটা কানেক্টর হিসেবে এরকম একটা গোল চিহ্ন ইউজ করছি। সেই গোল থেকে আমাদের হচ্ছে এখানে একটা এন্ডে চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ এরকম ভাবে স্টার্ট হইলো, আমরা দুইটা ইনপুট নিলাম, ইনপুটের পর আমরা একটা সিদ্ধান্ত নিলাম এ কি আসলে বি এর চেয়ে বড় কিনা। যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা জিনিস প্রিন্ট করে দেখাবো। তারপর আমরা লাস্টে হচ্ছে আমাদের কোডটাকে ইন্ট করে দেবো, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের একটা ফ্লো চার্টের উদাহরণ। পরবর্তীতে আমরা যাই, আমাদের পরবর্তী অপশনটা আছে সেটা হচ্ছে বাগ এবং ডিবাগিং, ঠিক আছে। সবার আগে আমরা একটু যদি দেখি টেস্টিং জিনিসটা কি। টেস্টিংটা হচ্ছে তুমি ধরো একটা কোড লিখে ফেলছো, লিখে ফেলার পর তোমার কোডটা আসলেই ঠিক আছে কিনা সেটা তোমাকে টেস্ট করতে হবে। টেস্ট করার জন্য তুমি কি করবা, তুমি তোমার কাঙ্ক্ষিত ইনপুট দিবা, এবং ইনপুট দেওয়ার পরে দেখবা তোমার যে আউটপুটটা পাওয়ার কথা ছিল সেই আউটপুটটা পাচ্ছ কিনা। তুমি সেভাবে একটা টেস্ট করলা। টেস্ট করার পরে তুমি যদি কোনো ভুল পাও, সেই ভুলগুলোকে আমরা বলতেছি হচ্ছে বাগ। অর্থাৎ তুমি যখন টেস্ট করতে গেলা, টেস্ট করার পরে দেখলা তোমার হচ্ছে কোনো একটা কোড রান হচ্ছে না, বা কিংবা কোনো একটা ভুল রেজাল্ট দিচ্ছে, তুমি একটা ইনপুট দিছো, সেই ইনপুটের জন্য যেরকম আউটপুট আসার কথা ছিল সেরকম আউটপুট তুমি টেস্ট কেসে পাচ্ছ না, তখন সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে বাগ, ঠিক আছে। ভুলের কারণ কি হইতে পারে, সেই কারণগুলো হতে পারে তুমি অ্যালগরিদম ভুল করছো, অথবা কোনো সিনট্যাক্সে ভুল করছো কোড লেখার সময়, এরকম নানা কারণে তোমার বাগ তৈরি হইতে পারে। এবং তোমার বাগ গুলোকে তুমি যখন সলভ করবা, এই সলভ করার প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে ডিবাগিং, অর্থাৎ তুমি ভুলগুলোকে খুঁজে বের করবা, সেগুলোকে আমরা বাগ বলতেছি। সেই ভুলগুলোকে তুমি যখন সংশোধন করবা, এই সংশোধন করার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ডিবাগিং, অর্থাৎ ভুলগুলোকে তুমি শুধরে নিচ্ছ, এটাকে আমরা ডিবাগিং বলতেছি। অর্থাৎ তুমি বাগ গুলো খুঁজে বের করবা, ডিবাগ করবা, আবার টেস্ট করবা। যখন দেখবা তোমার সবগুলো টেস্ট কেসে তুমি তোমার ভালো রেজাল্ট পাচ্ছ, তখন তুমি বলতে পারবা যে তোমার টেস্ট কেস পাস হয়ে গেছে, অর্থাৎ তোমার প্রোগ্রামটা এখন ডিপ্লয় করার জন্য বা পাবলিশ করার জন্য রেডি হয়ে গেছে। তো এখানে আমরা ছোট্ট করে একটা ডিজাইন মডেল শিখবো। তার একটা প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে আমাদের কিরকম ডিজাইন, মানে একটা মডেল, অর্থাৎ যে প্রোগ্রাম, তুমি যখন একটা প্রোগ্রাম তৈরি করবা, প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে আমাদের ধাপ আমরা দেখছি অলরেডি। এই ধাপগুলোর বাইরে যখন তুমি একটা সফটওয়্যার তৈরি করবা বা একটা প্রোগ্রাম তৈরি করবা, প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে তোমার হচ্ছে বিভিন্ন মডেল আছে, ঠিক আছে। আমরা মডেল গুলোর মধ্যে তোমাদের বইয়ে শুধুমাত্র ওয়াটারফল মডেল নিয়ে আলোচনা করা আছে, এর বাইরে তুমি ভি মডেল খুঁজে পাবা, তারপর হচ্ছে তোমার আইটারেটিভ মডেল আছে, এরকম হচ্ছে তারপর স্পাইরাল মডেল আছে, এরকম বেশ কিছু মডেল আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আছে। এর মধ্যে তোমাদের বই শুধুমাত্র ওয়াটারফল মডেল নিয়ে আলোচনা করা আছে। ওয়াটারফল মডেল নিয়ে যদি আমরা ছোট্ট করে একটু বলি, ওয়াটারফল মডেলটা হচ্ছে এরকম যে তুমি একটা ধাপ শেষ করে, ওয়াটারফলের পানি কি হয়, ওয়াটারফলের পানি তুমি যদি দেখো, ওয়াটারফলের পানি কি হয়, ওয়াটারফলের পানিটা হচ্ছে যে উপর থেকে নিচের দিকে পড়ে, ঠিক আছে। এইখানেও ঠিক সেম কাজটাই হয়। তোমার ধরো একটা ধাপ শেষ হলে তুমি পরের ধাপে আসতে পারবা, এই ধাপটা যখন আবার শেষ হবে তুমি তখন তারপরের ধাপে যেতে পারো। এরকম ভাবে হচ্ছে তোমার ওয়াটারফল মডেলটা কাজ করে। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে যে ধাপগুলো আছে, সেই ধাপগুলোকে তোমার একটার পর একটা তোমাকে কাজে লাগাইতে হবে। তো ওয়াটারফল মডেল নিয়ে কি আলোচনা করা হচ্ছে, যে প্রোগ্রাম তৈরির একটি জনপ্রিয় পদ্ধতি হচ্ছে আমাদের জলপ্রপাতের পদ্ধতি হচ্ছে আমাদের ওয়াটারফল মডেল। এটা হচ্ছে জলপ্রপাত যেভাবে কাজ করে ঠিক ওভাবে কাজ করে। প্রথমে উপরের ধাপটা শেষ হবে, তারপর নিচের ধাপে আসবা, যে ধাপে আসার পরে আবার পরের ধাপে যাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার কাজ। তো আবার আমরা যদি চিন্তা করো যে তুমি তাহলে উপরের ধাপে কি যাইতে পারবে না, উপরের ধাপে যাইতে পারবে, সেটাকে আমরা ভিন্ন আর একটা জিনিস বলি বা ভিন্ন মডেল বলি, সেটাকে আমরা আইটারেটিভ মডেল বলি। তুমি এক ধাপ শেষ করে আবার উপরের ধাপে গেছো, এরকম করে যেটা করো সেটা আইটারেটিভ এর মধ্যে চলে যায়। বাট ওয়াটারফলের কাজ হচ্ছে তোমার তুমি একটা ধাপ শেষ করবা, নিচের ধাপে আসবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়াটারফল মডেল, ঠিক আছে। তো এর যে ধাপগুলো আছে সেটা কি, তোমার প্রয়োজনের বিশ্লেষণ, অর্থাৎ তোমার কাজটা কি, তোমার প্রয়োজনটা কি, তোমার যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ তুমি সফটওয়্যারটা যে বানাবা বা তুমি যে প্রোগ্রামটা বানাবা, এই প্রোগ্রামটার কাজটা কি হবে, তুমি কি বানাতে চাচ্ছ, তোমার এটা ইন্টারফেসটা কেমন হবে, ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন হবে, তোমার এটা কি ইনপুট নিয়ে কাজ করবে, কি ধরনের কাজ করবে, সেই রিকোয়ারমেন্ট গুলো তুমি আগে সিলেক্ট করে ফেলবা। এরপর তুমি হচ্ছে এটাকে ডিজাইন করবা। ডিজাইনটা হবে কিরকম, যে
তোমার কোডটা কিরকম হবে, তোমার ইউজার ইন্টারফেসটা কিরকম হবে, এই ধরনের যে ডিজাইন গুলো থাকবে সেগুলো তুমি সেগুলোকে ডিজাইন করে ফেলবা, অ্যালগোরিদম তৈরি করবা, ফ্লোচার্ট তৈরি করবে, এগুলো হচ্ছে তোমার ডিজাইনের মধ্যে পড়বে। ডিজাইন করার পরে তোমাকে অবশ্যই কোডগুলোকে লিখতে হবে। তুমি যখন কোড লিখে ফেলবে, কোড লেখার পরে তোমাকে কি করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে তোমার কোডটা আসলে ঠিক আছে কিনা। তো কোডটা যদি ঠিক থাকে, ঠিক থাকলেও আর দেখতে থাকে, তোমাকে বাগগুলোকে ডিবাগ করতে হবে। ডিবাগ করার পরে তোমাকে আবার টেস্ট করতে হবে। তারপর টেস্ট করার পরে যখন দেখবা তোমার টেস্টিংটা সাকসেসফুলি পাস করতেছে, তখন তুমি কি করবা, সেই কোডটাকে তুমি ডিপ্লয় করবা। ডিপ্লয় করার পরেও কিন্তু আমাদের এই কোডটাকে কি করতে হয়, মেইনটেইন করতে হয়। অর্থাৎ যখন কোডের কোনো ক্ষেত্রে কোনো সমস্যা ডিবাগিং করার পরেও যদি থেকে থাকে, সেই সমস্যাগুলো দেখা যাবে যে তুমি যখন ইউজ করতে যাচ্ছ তখন তুমি ফেস করবা। ফেস করার সময় তোমাকে এই জিনিসগুলোকে আবার মেইনটেইন করতে হবে, বা তোমার যখন কোনো কিছু আপডেট করা লাগে সেই আপডেট গুলো তোমাকে এই মেইনটেনেন্স এর মধ্যে পড়বে। আমরা কিন্তু দেখি যে আমাদের সফটওয়্যারে মাঝে মাঝে আপডেট আসে, ওই আপডেট আসতেছে, সেই আপডেট আসতেছে, সেগুলো কিন্তু আমাদের এটা মেইনটেনেন্স এর পার্ট। তো আমরা হচ্ছে এরপর আসতেছে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের মূল প্র্যাকটিক্যাল পার্টের আলোচনা। আমরা আজকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিক্যাল পার্টে যাবো না, কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। এবং তুমি যদি দেখো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের এই সিলেবাসের একটা অন্তর্ভুক্ত ল্যাঙ্গুয়েজ। এর বাইরে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আরো বেশ কিছু ইউজ কেস আছে, সেগুলো কিন্তু আমরা খুবই ইম্পর্টেন্ট বলতে পারি। যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আসলে বলতে পারি যে মডার্ন ল্যাঙ্গুয়েজ গুলোর পায়োনিয়ার বলতে পারো। অর্থাৎ আমাদের যে মডার্ন ল্যাঙ্গুয়েজ গুলো আছে, এই মডার্ন ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু বেশিরভাগই, যেমন সি প্লাস প্লাস বলো, জাভা বলো, এগুলো কিন্তু আলটিমেটলি সি প্রোগ্রাম থেকে আলটিমেটলি ধাপে ধাপে আসছে। তো এরকম ভাবে কিন্তু সি এর গুরুত্বটা কিন্তু আজ পর্যন্ত হারাই ফেলেছে। সি কিন্তু এখনো ওয়াইডলি ইউজ হয়, বিশেষ করে ইউজ করা যায়। আমরা যে ড্রাইভার গুলো ইউজ করি আমাদের যে কম্পিউটারে, এটা যায় যদি এখন আমাদের ড্রাইভার আলাদা করে ইনস্টল করতে হয় না। ড্রাইভার গুলো হচ্ছে আমাদের উইন্ডোজ এর সাথে সরাসরি এখন আপডেট হয়ে যায়, বা এগুলো আপডেট থাকে। বাট এই ড্রাইভার গুলো কিন্তু আসলে সি প্রোগ্রাম দিয়ে লেখা হয়। পাশাপাশি হচ্ছে এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে কাজের জন্য যে আমাদের দৈনন্দিন যে কতগুলো আছে, এগুলোর মধ্যে যে এমবেডেড সিস্টেম থাকে, মাইক্রোপ্রসেসরের কাজ, এগুলোর ক্ষেত্রেও কিন্তু সি প্রোগ্রামিং এখন ইউজ হয়। বড় বড় সফটওয়্যার ক্ষেত্রেও সি প্রোগ্রামিং ইউজ হয়। বিশেষ করে আমরা যে অপারেটিং সিস্টেম একটা আছে লিনাক্স, লিনাক্স কিন্তু মোটামুটি খুব জনপ্রিয় একটা অপারেটিং সিস্টেম। যেহেতু লিনাক্স আসলে একটা কার্নেল, এর যে বিভিন্ন ডেস্ট্রো আছে, যেগুলোকে আমরা বলি হচ্ছে যে বিভিন্ন ডেস্ট্রো আছে, এই ডেস্ট্রো গুলো কিন্তু খুবই তো বিভিন্ন বিভিন্ন কাজে কিন্তু খুবই ইউজ হয়। তো সেই যে জিনিসপত্র গুলো আছে লিনাক্স কিন্তু একটা সি দিয়ে তৈরি, ঠিক আছে। এর পাশাপাশি যে ডাটাবেসের বিভিন্ন কাজও কিন্তু আমাদের সি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, বিশেষ করে এসকিউএল লাইট যেটা আছে, এটাও কিন্তু সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। আর অন্যান্য ল্যাঙ্গুয়েজের যে কম্পাইলার তৈরি হয়, সেই কম্পাইলার গুলো কিন্তু আবার এই সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়। তো সেই প্রোগ্রাম যখন আমরা করবো, তখন আমরা এটাকে প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখবো। পাশাপাশি যদি তুমি একটা জিনিস দেখো যে সি প্রোগ্রাম তুমি কিভাবে চালাবা, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে তো প্রোগ্রামটা অবশ্যই লিখতে হবে, কোডটা। তো কোডটা লেখার জন্য আমাদের কম্পিউটারে ডিফারেন্ট ডিফারেন্ট সফটওয়্যার আছে। বিশেষ করে কোড ব্লকস নামের একটা সফটওয়্যার আছে, যেটা তুমি হচ্ছে সি প্রোগ্রামিং লিখতে পারো। পাশাপাশি ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে তুমি লিখতে পারো। পাশাপাশি তোমার হচ্ছে সি প্রোগ্রাম রান করার জন্য তোমার সি প্রোগ্রামের যে কম্পাইলার, যে মিনসিডাব্লিউ নামের একটা কম্পাইলার আছে, সেটা লাগবে। এবং এটা লেখার আরো বেশ কিছু নিয়ম কারণ আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। এর পরবর্তী ধাপে আমরা দেখবো যে হচ্ছে, পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে কিভাবে আমরা একটা সি প্রোগ্রাম লিখতে পারি, কিভাবে সেই প্রোগ্রামটা বিভিন্ন প্রবলেম সলভের কাজে লাগতে পারে, সেই জিনিসগুলো আমরা দেখবো। তবে তোমাদের যাদের যাদের কম্পিউটার আছে, তোমরা চাইলে হচ্ছে ইউটিউব থেকে দেখে নিতে পারো কিভাবে হচ্ছে সি প্রোগ্রামিং এর জন্য এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়। তোমরা জাস্ট ইউটিউবে সার্চ করবা এনভায়রনমেন্ট সেটআপ ফর সি প্রোগ্রামিং, তাহলে তোমরা হচ্ছে অসংখ্য ভিডিও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা যে তোমাদের প্রয়োজন মতো, তোমাদের যদি কারো ম্যাক থাকে সেই ক্ষেত্রে ম্যাকের জন্য কিভাবে করতে হবে, উইন্ডোজ এর ক্ষেত্রে কিভাবে করতে হবে, কারো কোড ব্লকস ভালো লাগতে পারে, কারো ভিজুয়াল স্টুডিও ভালো লাগতে পারে, সেই ক্ষেত্রে তোমাদের কিভাবে করতে হয়, পাশাপাশি এনভায়রনমেন্ট ভেরিয়েবল কিভাবে সেট আপ করতে হয়, সেই জিনিসগুলো তোমরা দেখে তোমাদেরকে এনভায়রনমেন্টটা ঠিক করে ফেলতে পারো। পাশাপাশি তোমাদের যদি কারো পিসি না থাকে, বা ল্যাপটপ না থাকে, বা উইন্ডোজ পিসি না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের মোবাইলে তোমরা যদি অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে যাও বা অ্যাপ স্টোরে যাও, সেক্ষেত্রে দেখবা যে সি প্রোগ্রামিং লেখা সার্চ করলে তুমি তোমাদের সি প্রোগ্রামিং এর জন্য অনেক সফটওয়্যার পেয়ে যাবা, অ্যাপ পেয়ে যাবা, সেগুলো তোমরা ইনস্টল করতে পারো। পাশাপাশি তোমরা যদি তোমাদের তোমার যদি ইনস্টল করতে অসুবিধা হয়, তোমরা ব্রাউজারে চলে যাবা, ব্রাউজারে চলে গিয়ে লিখবা অনলাইন সি প্রোগ্রাম কম্পাইলার লিখে সার্চ করবো, সেক্ষেত্রে তোমরা কম্পাইলার পেয়ে যাবো, তোমরা সেখানেও কোড লিখতে পারবা। তো তোমাদের মূল যে বিষয়টা হচ্ছে সেগুলো এখানে আমরা এখান থেকে প্র্যাকটিক্যালের দিকে চলে যাবো। এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সি প্রোগ্রামিং এর ফাইল এক্সটেনশন হচ্ছে ডট সি, এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ যখন আমরা কোনো একটা ফাইলের নাম দিব, সেক্ষেত্রে আমাদের ফাইলের নামের শেষে ডট সি এই জিনিসটাকে যোগ করে দিতে হবে, তখন আমাদের সেটা একটা সি প্রোগ্রামের ফাইল হয়ে যাবে। এর পাশাপাশি আমরা এখানে বলছি যে আইডি হচ্ছে আমাদের যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এরকম হচ্ছে আমাদের আইডি আছে আমাদের বেশ কিছু। সেই আইডি গুলোর মধ্যে আছে হচ্ছে কোড ব্লকস, ভিজুয়াল স্টুডিও,
নেটবিনস যদিও সি প্রোগ্রামের জন্য ইউজ হয় না, এক্লিপসও ইউজ হয় না, আমাদের হচ্ছে ভিজুয়াল স্টুডিও এবং কোডবক্স এই দুটাকে আমরা আমাদের সি প্রোগ্রামের জন্য ইউজ করতে পারি। তো তোমরা চাইলে এই যাদের পিসি আছে তোমরা এই দুটো জিনিস ইনস্টল করে ফেলতে পারো, মোবাইলেও তোমরা ইউজ করতে পারো। এবং তোমাদের যদি ইনস্টল করার অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা জাস্ট যে কোনো একটা ব্রাউজারে যাবো, ব্রাউজারে গিয়ে সার্চ করবো হচ্ছে সি প্রোগ্রামিং কম্পাইলার, তাহলে আমরা এটাকে পেয়ে যাবো। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আমরা সামনের দিনে এগুলো দেখবো। তো আজকে আমাদের মোটামুটি এই পর্যন্ত পড়াশোনা ছিল, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি কারো এই বিষয়গুলো নিয়ে আজকে যত কিছু পড়ানো হলো এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা সেই প্রশ্নগুলো একে একে করতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো, অন্যথায় আমি ক্লাসটা এখন শেষ করে দেবো। আশা করছি কারো কোনো প্রবলেম নাই। তারপরেও যখন তোমরা এই ক্লাসগুলো যখন বই পড়তে যাওয়ার সময় হয়তো প্রবলেম তৈরি হবে, তোমার সাজেশন থাকবে তোমরা যখন বই পড়বে পাশাপাশি তোমরা এই ভিডিওগুলোকে আরেকবার করে দেখতে পারো, সেক্ষেত্রে তোমাদের প্রবলেম গুলো হয়তো সলভ হয়ে যাবে। তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের ক্লাস থেকে তোমরা বেশ বেশ অনেক কিছু বুঝতে পেরেছো। পাশাপাশি তোমরা যখন আরো বই পড়বে এবং ভিডিওটা পাশাপাশি দেখবে তখন তোমাদের কনফিউশন গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকে এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ধন্যবাদ ওয়ালিকে। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে। সবার জন্য শুভকামনা রইলো।